আচ্ছা, তো আজকে যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মেজারমেন্টের ক্লাস। ইলেকট্রিক্যাল মেজারমেন্টের ডিসি ব্রিজ আগের দিন আমরা পড়াশোনা করেছিলাম, আজকে আমরা এসি ব্রিজটা শুরু করব। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই যেরকম আমরা পড়ে আসছি সেরকম প্রত্যেকটা সাবজেক্টেরই একটা করে কোশ্চেন সেট থাকবে। এরও একটা কোশ্চেন সেট আছে, এসি ব্রিজের একটা কোশ্চেন সেট আছে। ঠিক আছে, এসি ব্রিজের একটা কোশ্চেন সেট রয়েছে, এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সব মোটামুটি একটা করা হয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের যদি নোট কপিটা খোলা যায়, তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এসি ব্রিজ। ঠিক আছে, এবার দেখো এসি ব্রিজের মধ্যে তুমি যদি দেখো এতগুলো টাইপের ব্রিজ আছে, দেখে হয়তো মনে হতে পারে যে অনেকগুলো পড়তে হবে বা অনেক কিছু আছে, কিন্তু আমি তোমাদের বলছি এর মধ্যে কিছুই নেই। ঠিক আছে, কিছুই নেই মানে হচ্ছে জাস্ট এইটুকু আইডিয়া আমাকে রাখতে হবে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, Z1 বাই Z2 ইকুয়াল টু Z3 বাই Z4, এইটুকু জানলেই আমাদের হয়ে যাবে। এবার এই Z1 Z2 Z3 Z4 কি করে ক্যালকুলেশন করবো সেইটুকু আইডিয়া রাখলে প্রত্যেকটা ব্রিজ আমরা বার করতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে কয়েকটা ডিফিকাল্ট কোশ্চেন আছে, ডিফিকাল্ট কোশ্চেন এইরকম আসে যেখানে বলে দেয় যে ফর এক্সাম্পল এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা কি সার্কিট বলো। এবার ওই কোশ্চেন গুলোতে তখন আর কিছু করার থাকে না, তখন আমাদের অবভিয়াসলি always ahead. Obviously তখন আমাদের কি করতে হয়, Z Astra 35 is now connected. তখন আমাদের কি করতে হয় জেনারেলি, তখন আমাদের ওই পার্টিকুলার যে সার্কিট গুলো আছে একবার হলেও চেক করতে হয়। যেখানে টোটাল 9টা সার্কিট আছে, জাস্ট একটু একটু মডিফিকেশন হয়ে হয়ে প্রত্যেকটা ডেভেলপমেন্ট হয়েছে, যে সিকোয়েন্সে আছে তোমরা সেই সিকোয়েন্সই পড়বে। প্রথমে চলে আসছি ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজের ব্যাপারে। দেখো বাঁ দিকে তোমাদের ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজের যে কনস্ট্রাকশনটা সেইটা আমি দেখিয়েছি। ঠিক আছে, প্রথমে দেখো কনস্ট্রাকশনটা হচ্ছে, তো ইন্ডাকটেন্স ব্রিজ, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজের মেন পারপাসটাই হচ্ছে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করা। তাহলে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন করতে গেলে কি হবে, যে কোনো একটা ব্রাঞ্চ এরকম থাকবে যেখানে আননোন ভ্যালুস অফ আননোন ইন্ডাকটেন্স থাকবে। ঠিক আছে, এবার প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের মধ্যে সবসময় একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা তোমার রিঅ্যাক্টেন্স থাকবে। তার মানে এই যে আর আর এল এইটা হচ্ছে একটা সিঙ্গেল ইন্ডাক্টর। ঠিক আছে, সেই সিঙ্গেল ইন্ডাক্টর রেজিস্ট্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ রিঅ্যাক্টেন্স কে বোঝানোর জন্য এইভাবে আমরা দেখিয়েছি। ঠিক আছে, কারণ পিওর ফর্মে ইন্ডাক্টর তো কখনো পাওয়া যাবে না, পিওর ফর্মে ইন্ডাক্টর পাওয়াটা মুশকিল আছে। সেক্ষেত্রে আমাদের এই আইডিয়াটাকে ক্লিয়ার রাখতে হবে সবার ফার্স্টে। ঠিক আছে, এবার দেখো অন্যান্য ব্রাঞ্চের এলিমেন্ট গুলোকে একটু খেয়াল করো। ঠিক আছে, সেকেন্ড যে ব্রাঞ্চটা দেখো, সেকেন্ড ব্রাঞ্চটা কি রয়েছে, সেকেন্ড ব্রাঞ্চটা রয়েছে হচ্ছে Z2, যেটা সেখানে দেখো রয়েছে একটা ভ্যারিয়েবল রেজিস্টার অ্যান্ড ভ্যারিয়েবল ইন্ডাক্টর। এবার এই ভ্যারিয়েবল রেজিস্টার আর ভ্যারিয়েবল ইন্ডাক্টর এটা দেখবে প্রত্যেকটা সার্কিটেই থাকবে। তার কারণ হচ্ছে আমি এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্সটাকে ভ্যারি করিয়ে করিয়ে চেক করব যে আমার রেফারেন্সের সাথে আননোনটা ম্যাচ করছে কিনা। তার কারণ হচ্ছে আমাকে ডিটেক্টরটাকে জিরো করতে হবে, আর ডিটেক্টরটা জিরো করতে গেলে আমাকে একটা ভ্যারিয়েবল কম্পোনেন্ট রাখতে হবে আর আননোন কম্পোনেন্ট থাকতে হবে, মানে যেটা আমি বার করতে চাইছি। আর দুটো ব্রাঞ্চ জেনারেলি ফিক্স থাকে। ঠিক আছে, এখানে যেমন R3 R4 দেখো দুটো রেজিস্ট্যান্স শো করা হয়েছে, এই দুটো দেখো ফিক্সড আছে। ঠিক আছে, এটা একটা ফিক্সড রেজিস্ট্যান্স আছে, একটা ফিক্সড তোমার ইয়ে রয়েছে। ঠিক আছে, এবার ওই কনসেপ্টটা আমাকে খালি বুঝতে হবে যে Z1 বাই Z2 উইল বি ইকুয়াল টু Z3 বাই Z4, এইটুকু খেয়াল রাখলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার Z1 মানে কি, Z1 মানে হচ্ছে R1 প্লাস j ওমেগা L1, Z2 মানে কি R2 প্লাস j ওমেগা L2, Z3 মানে কি R3, Z4 মানে কি R4। তাহলে দেখো এই যে লজিকটা যেটা আমি বললাম, Z1 Z2 ইকুয়াল টু Z2 Z1 বাই Z2 ইকুয়াল টু Z3 বাই Z4, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে এরকম একটা সম্পর্ক চলে এলো। এবার এইখানে দেখো এমন একটা ইকুয়েশন তৈরি হচ্ছে যার বাঁদিকে তোমার কি আছে, বাঁদিকে দেখো রেজিস্ট্যান্স আছে, বাঁদিকে দেখো রিয়েল পার্ট আছে আর ইমেজিনারি পার্ট আছে, সিমিলারলি ডান দিকে রিয়েল আর ইমেজিনারি পার্ট দুটো রয়েছে। এবার বোথ সাইডের আমি যদি রিয়েল পার্ট গুলোকে ইকুয়েট করি তাহলে দেখো এই R1টা আমার কাছে বেরিয়ে আসছে। হোয়াট ইজ দিস R1? R1 ইজ দ্য আননোন রেজিস্ট্যান্স, তাই তো।
আর ওয়ানটা আমার কাছে কি আননোন রেজিস্ট্যান্স। আর উল্টো দিকে তুমি যদি ইমাজিনারি পার্টটা ইকুয়েট করো, দেখো এল ওয়ানটা বেরিয়ে আসছে। এল ওয়ান ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো, এল টু বাই এল টু আর থ্রি বাই আর ফোর। ঠিক আছে, ওমেগা এল ওয়ান আর ফোর, ওমেগা এল ওয়ান আর ফোর ইজ ইকুয়াল টু ওমেগা এল টু আর থ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার বেরিয়ে যাচ্ছে এল ওয়ান এল টু ইন্টু আর থ্রি বাই আর ফোর। ঠিক আছে, তা আমরা নোট খাতা হিসাবে আমাদের নোটের ফর্মে খালি এইটুকুই খেয়াল রাখবো, এই ফর্মটুকুই খেয়াল রাখবো, এবং পরীক্ষায় দেখবে ডাইরেক্ট আমাদের কি করতে হবে, এই ফর্মটাকে অ্যাপ্লাই করতে জানতে হবে, এবং আমাকে মনে রাখতে হবে যে কোন বীজের ক্ষেত্রে কোন ফর্মুলা। ঠিক আছে, এবার এইটা যদি আমি মনে রাখতে যাই তাহলে তো ইম্পসিবল। ওই জন্য আমি তোমাদের কি বললাম, তোমাদের সার্কিট এলিমেন্ট গুলো খেয়াল রাখবে, আর এইখান থেকে এই ফর্মুলাটাকে ডিরাইভ করে দিবে। ঠিক আছে, দেখবে মোস্ট অফ দ্য কেসেসে এই ফর্মুলাটা কিন্তু সেমই আসে। ঠিক আছে, ওই আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু ইন্টু আর থ্রি বাই আর ফোর, এই রেশিও আর্মটা সেমি ফিক্স থাকবে। দেখবে তোমরা পরে চেক করতে করতে যাবে, বুঝতে পারবে এল ওয়ান ইজ ইকুয়াল টু এল টু ইন্টু আর থ্রি বাই আর ফোর। তাহলে এইটা একটু নোট করো। তোমরা শুধু লিখবে ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ, লিখে শুধু ফর্মুলাটা লিখে রাখো, আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু বাই আর টু ইন্টু আর থ্রি বাই আর ফোর, আর এল ওয়ান ইকুয়াল টু এল টু ইন্টু আর থ্রি বাই আর ফোর। যেটা কোথেকে আসছে, এই ফর্মটা থেকে আসছে, জেড ওয়ান জেড ফোর ইজ ইকুয়াল টু জেড টু জেড থ্রি, আর ওয়ান প্লাস জি ওমেগা এল ওয়ান আর ফোর, আর টু প্লাস জি ওমেগা এল টু আর থ্রি। এইখান থেকে আমরা এই ফর্মুলাটা পাচ্ছি। তোমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা আপাতত লিখে রাখো, বাট মনে রাখবে আমরা সবসময় মুখস্থ রাখবো কোনটা, এই জিনিসটা, এই সার্কিট এলিমেন্টটা কোথায় কি আছে, জেড ওয়ানটা কি আছে, জেড টুটা কি আছে, জেড থ্রিটা কি আছে, জেড ফোরটা কি আছে। পরীক্ষায় কিন্তু একদম ডাইরেক্ট অঙ্ক দিয়েছে এরকম ভাবে। ঠিক আছে, যে একটা সার্কিট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা কোন ধরনের সার্কিট বলো। ঠিক আছে, বা কোন সার্কিটটা আমি অ্যানালিসিস করতে চাইছি বলো। তোমার 9টা সার্কিট আছে। ঠিক আছে, ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজ হচ্ছে 1 নম্বর, তারপর দেখো ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ আর নিয়ে আসবে। ঠিক আছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। জাস্ট এইটুকু পয়েন্ট নোট করো। ঠিক আছে, জাস্ট ওইটুকু নোট করো। আমাদের মূল মূল কনসেপ্ট হচ্ছে জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল টু জেড থ্রি বাই জেড ফোর। এবার প্রত্যেকটা সার্কিট এলিমেন্ট যদি আমি মনে রাখতে পারি তাহলে সব থেকে বেস্ট, যে জেড ওয়ান কি আছে, জেড টু কি আছে, জেড থ্রি কি আছে, জেড ফোর কি আছে। আমার ফর্মুলা এগুলো মনে রাখার অ্যাকচুয়ালি দরকার নেই। ঠিক আছে, খালি এইগুলো আর এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা খেয়াল রাখলেই হবে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে, পরীক্ষায় না এই ডায়াগ্রামটা দিচ্ছে না, পরীক্ষায় ডায়াগ্রামটা না দিলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। এর আমি দেখেছি কিছু পরীক্ষায় ডায়াগ্রামটা দিচ্ছে না। আচ্ছা, এই ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ব্রিজের তাহলে অ্যাডভান্টেজ কি কি লিখতে পারি। প্রথম কথা হচ্ছে দেখো, এইখানে যে রেজিস্ট্যান্স গুলো বেরিয়েছে বা ইন্ডাকট্যান্স গুলো বেরিয়েছে, এই ইকুয়েশন গুলো অনেক সিম্পল ইকুয়েশন, তাই না। ব্যালেন্সড ইকুয়েশনস আর ইন্ডিপেন্ডেন্ট অফ সাপ্লাই ফ্রিকোয়েন্সি, মানে এইখানে যে ইকুয়েশন গুলো তৈরি হয়েছে, এখানে দেখো কোনো জায়গায় ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নেই, মানে ওমেগাটা এখানে ইকুয়েশনের মধ্যে ইনভলভ হয়ে নেই। ঠিক আছে, কস্ট অফ দ্য ব্রিজ ইজ লেসার বিকজ অফ নো ভ্যারিয়েবল ক্যাপাসিটার। এখানে যেহেতু কোনো ভ্যারিয়েবল ক্যাপাসিটার নেই, ওই জন্য এই ব্রিজটা অনেক সস্তা হচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটে পয়েন্ট কি কি বললাম। 1 নম্বর হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন গুলো সহজ হচ্ছে। 2 নম্বর হচ্ছে এখানে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট না ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকছে না ব্যালেন্সড ইকুয়েশনে, মানে এল ওয়ান বা আর ওয়ান বার করার জন্য কোনো ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট আমার থাকছে না। আর 3 নম্বর যেটা বলা হচ্ছে, যেহেতু কোনো ভ্যারিয়েবল ক্যাপাসিটার নেই, তাই জন্য খরচাটা কম হচ্ছে, কস্টটা কম হয়ে যাচ্ছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ কি বলতো, হোয়াট ইজ ডিসঅ্যাডভান্টেজ, কে বলতে পারবে। এই সার্কিটটার মধ্যে কোনো ভ্যারিয়েবল ক্যাপাসিটার নেই। ভ্যারিয়েবল ক্যাপাসিটার না থাকলে আমরা কোয়ালিটি ফ্যাক্টর মাপতে পারবো না। ঠিক আছে, সো দ্যাট ইজ ইটস ডিসঅ্যাডভান্টেজ। কি বলতে চাইছি বুঝতে পারলে। এই 4টে পয়েন্ট একটু লিখে নাও, আই থিঙ্ক এখানে লেখাও আছে হয়তো। ঠিক আছে, এই 4টে পয়েন্ট একটু লিখে নাও। কি কি বললাম বলো ভাই, চলো।
ফার্স্টে অ্যাডভান্টেজ, ঠিক আছে? অ্যাডভান্টেজ কি কি বললাম বলো? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? No frequency component. আচ্ছা, No variable capacity. তার মানে আমাদের প্রথম যে ইকুয়েশনটা বেরিয়েছে R1 বের করেছি, R1 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R3 বাই R4, এরকম একটা ফর্মুলা বেরিয়েছে। দেখো প্রথমটা যেটা লিখতে বললাম তোমাদের, L1 ইজ ইকুয়াল টু L2 ইন্টু R3 বাই R4। দেখো তো ফর্মুলাটা ঠিক লিখলাম কিনা? ঠিক লিখেছি। R2 ইন্টু R3 বাই R4, L2 ইন্টু R3 বাই R4। তার মানে এখান থেকে কি বলতে পারছি? ব্যালেন্সড ইকুয়েশনস আর সিম্পল। যে ব্যালেন্সড ইকুয়েশন বেরোলো সেটা সিম্পল হলো। 2 নম্বর হচ্ছে নো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট in balanced equations. Hence, determination of R1 and L1 is frequency independent. বুঝতে পারছো কি বলতে চাইছি? এমনি এমনি এগুলো লিখছি না, খেয়ে কাজ নেই। 3 নম্বর বলো। 3 নম্বর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কস্ট ইজ লেস ডিউ টু absence of variable capacitor. কিন্তু এই যে অ্যাডভান্টেজটা, এইটাই আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটাই আমার কাছে কি ডিসঅ্যাডভান্টেজ। এই অ্যাডভান্টেজটাই আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ। Quality factor of the circuit কি হবে? cannot be determined due to absence of variable capacitor. Due to absence of variable capacitor. আশা করি বোঝা গেল, কারোর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট চলে আসছি। নেক্সট আমাদের যেটা চলে আসবো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ, 2 নম্বর এলসি ব্রিজ। দেখো বাঁদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, ঠিক আছে, ম্যাজিক হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। তো এখানেও আমাকে কি আলটিমেটলি ইন্ডাকটেন্স তো মাপতে হবেই। ইন্ডাকটেন্সের সঙ্গে আমি এখানে কোয়ালিটি ফ্যাক্টরটা মাপতে চাইছি। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মাপতে গেলে কি করতে হবে? আমাকে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর এই সার্কিটের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে। আমি কি করলাম দেখো, আমার আগে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজে এখানে R1 L1 ছিল, এক্ষেত্রেও সেম আছে। এইখানে R2 L2 ছিল, এই R2 L2টাকে আমি রিমুভ করে দিচ্ছি, L2টা রিমুভ করে দিচ্ছি। এখানে আমার R3 R4 ছিল, এখানে R3 এর সঙ্গে R4 এর সাথে প্যারালালে একটা ক্যাপাসিটর আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর বাদবাকি সব সমান। কিরকম বাদবাকি সব সমান? Z1 বাই Z2 ইকুয়াল টু Z3 বাই Z4। Z1 কত হবে? R1 প্লাস j ওমেগা L1। Z2 কত হবে? R2। Z3 কত হবে? R3। Z4 কত হবে? R4 প্যারালাল 1 বাই j ওমেগা C4। তাহলে তুমি যদি এখানে এই যে লাইন দুটো, এটাকে যদি তুমি ইকুয়েট করো, তাহলে তুমি কি পাচ্ছ? দেখো এই দুটোকে তুমি ইকুয়েট করেছো, কি পাচ্ছ?
একদিকে রিয়েল পার্ট একদিকে ইমাজিনারি পার্ট, দুটোকে তুমি ইকুয়েট করো। রিয়েল পার্ট গুলো ইকুয়েট করলে দেখো R1 বেরিয়ে আসবে, সেই আগের ফর্মুলাটাই চলে এলো, R1 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R3/R4। ঠিক আছে, আগের ফর্মুলাটায় L1 কি ছিল, L2 ইন্টু R3/R4। ঠিক আছে, এখানে দেখো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে, এখানে চলে এসছে L1 ইজ ইকুয়াল টু R2 R3C4। ঠিক আছে, এইখানে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা একই রকম ভাবে বেরোচ্ছে, বাট এই যে ভ্যালু অফ দিস ইন্ডাক্টরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। R2 R3 এন্ড C4 আমাদের কাছে এটা আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি যদি এখানে কোয়ালিটি ফ্যাক্টর যেহেতু মাপতে চাইছি, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কিউ মানে কি, কিউ মানে আমরা জানি ওমেগা L/R, তাই তো, অথবা ওমেগা RC। দেখো আমি এখানে লিখেছি কিউ সমান সমান ওমেগা L/R1। ঠিক আছে, অথবা ওমেগা RC। ওমেগা RC মানে এখানে কি হবে, দেখো L1 এর জায়গায় আমি কি বসিয়েছি, L1 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, R1 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো আমার কাছে ওমেগা R4C4 চলে আসছে, এখানে কাটাকাটি করলে দেখো R4C4 চলে আসছে। তাহলে এবার তুমি যদি এখানে ভ্যালুটা বসাও, দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ, R4 ইজ জেনারেলি ইন কিলো ওহমস এবং C4 ইজ জেনারেলি ইন মাইক্রোফ্যারাড। তার মানে এখানে যে ভ্যালুটা চলে আসছে সেটা কিন্তু খুব কম চলে আসছে, মানে খুব ছোট চলে আসছে কিউ এর ভ্যালুটা। তো কিউ এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখা যায় যে জেনারেলি 1 থেকে 10 এর মধ্যে কোনো কিউ ভ্যালু থাকলে সেটাকে আমরা বলি তোমার মিডিয়াম কিউ, 1 এর থেকে কম হলে আমরা বলি লো কিউ। কিন্তু এখানে দেখো 1/1000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সামথিং বাই 1000, তার মানে ভেরি লো কিউ। মানে এখানে যে কোয়ালিটি ফ্যাক্টরটা আমরা মাপতে পারছি, সেই কোয়ালিটি ফ্যাক্টরের যে ভ্যালুটা সেটা কিন্তু খুব কম হচ্ছে। কি বুঝতে পারলেন, এখানে যে কোয়ালিটি ফ্যাক্টরটা আমি ডিটারমাইন করতে পারলাম, এই যে রেসপন্সটা এলো, দেখো এই কিলো ওহম আর মাইক্রোফ্যারাড এই দুটোকে গুণ করলে তো 10⁻³ হয়ে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আর আমি এখান থেকে কি বোঝাতে চেয়েছি, আমি বোঝাতে চেয়েছি যে কখন আমি বলবো লো কিউ, কখন আমি বলবো মিডিয়াম কিউ, আর কখন আমি বলবো ভেরি লো কিউ। ঠিক আছে, 1 থেকে 10 এর মধ্যে থাকলে তখন আমি বলবো মিডিয়াম কিউ, লো কিউ হচ্ছে 1 এর থেকে কম হলে, আর ভেরি লো হয়ে যাচ্ছে যখন সেটা এরকম দেখো 10⁻³ এরকম একটা রেঞ্জে কিছু চলে আসছে। ঠিক আছে, সো এইটা হয়ে গেল আমাদের ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ। ঠিক আছে, এবার এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে নেওয়া যাক। এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদের কাছে লিখে নেওয়া যাক। বলো তাহলে কি হতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আমরা কি লিখতে পারি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হিসেবে কি লিখবো। প্রথম কথা হচ্ছে দেখো এর ক্ষেত্রে যে ইকুয়েশন গুলো তৈরি হয়েছে, R1 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R3/R4, এই ইকুয়েশনটা কিন্তু সিম্পল আছে। এবং L1 এর যে ভ্যালুটা বেরিয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু, বলো কত বেরিয়েছে, বলো R2 R3 এন্ড C4, তাই তো, এইটা বেরিয়েছে। তার মানে এখনো কিন্তু আমার যে ইকুয়েশনটা তৈরি হয়েছে ফর ডিটারমাইনিং দি রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটেন্স, এগুলো কিন্তু ইজিয়ার ইকুয়েশন বেরিয়েছে, মানে সহজ ইকুয়েশন বেরিয়েছে। ঠিক আছে, তার মানে ব্যালেন্সড ইকুয়েশনস আর সিম্পল, ব্যালেন্সড ইকুয়েশনস আর সিম্পল, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 ইজ, দেখো এখানে কোনো সাপ্লাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, এখানে কোনো জায়গায় ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তৈরি হয়েছে, নো সাপ্লাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, তাই না। এই যে R1 L1 ডিটারমাইন করেছি, এখানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সির কোনো এফেক্ট আছে, কোনো ওমেগা ফোমেগা এর মধ্যে গুণ হয়ে আছে, না নেই। সো নো সাপ্লাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ইন R1 and L1। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট। কেন বলতে চাইছি, যদি আমি সাপ্লাই ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করিয়ে দিই তাহলে তো R1 আর L1 চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে যদি R1 L1 চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আমি তো পারফেক্টলি কোনো R1 L1 কে ডিটারমাইন করতে পারবো। তখন আমাকে ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে সেট করতে হবে। ফ্রিকোয়েন্সি একটা পারফেক্ট স্টেজ না থাকলে সেটা আমি কখনো বার করা যাবে না। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে এটাকে আমি
লো কিউ অ্যান্ড মিডিয়াম কিউ মাপার জন্য ব্যবহার করতে পারি। মিডিয়াম কিউ মেজারমেন্টস এর জন্য MEACURE লো এবং মিডিয়াম কিউ মেজারমেন্টের পারপাসে ইউজ করতে পারি। ভেরি লো কিউ যদিও হচ্ছে, বাট MEACURE মেজারমেন্ট পারপাসে আমরা ইউজ করতে পারছি। ঠিক আছে, কিউ এর ফর্মুলা আমরা জানি, কিউ ইজ ইকুয়াল টু ওমেগা L1 বাই R1। ঠিক আছে, এখান থেকে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমি এই কোয়ালিটি ফ্যাক্টর বার করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? বলো। কস্ট হাই হতে পারে। কস্ট হাই হবে, কারেক্ট। হাই কস্ট ডিউ টু ভ্যারিয়েবল ক্যাপাসিটার, হাই কস্ট ডিউ টু ভ্যারিয়েবল ক্যাপাসিটার। আর কিছু বলো, আর কিছু? ক্যান নট মেজার লার্জ কিউ, ক্যান নট মেজার লার্জ কিউ, মানে লার্জ কোয়ালিটি ফ্যাক্টর আমি কোনোভাবে বার করতে পারবো না। কিউ মিনস কোয়ালিটি ফ্যাক্টর, কিউ মিনস আমি লিখে রাখছি। এরকম বুদ্ধিমান লোকজন থাকবে, শুধু নোটটা পড়বে তো, এরকম লোকও থাকবে জানো তো, যারা ভিডিও না দেখে শুধু নোট পড়বে, তাদের জন্য। তো দিস ইজ আওয়ার ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স। কি চেঞ্জ করলাম? আমি চেঞ্জ করলাম, এখানে R1 L1 R2 L2 ছিল, এখানে ছিল R3, এখানে ছিল R3, ছিল R4। তাহলে এখানে L2 টা সরিয়ে দিলাম আর R4 এর সাথে প্যারালালে C4 নিয়ে চলে এলাম। স্যার এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? এর পরে দেখবে প্রবলেম আছে ভাই। ঠিক আছে, তখন আমাদের এই জিনিসটা দরকার পড়বে। তাহলে দুখানা হয়ে গেল। এবার চলে আসি হেজ ব্রিজ। দেখো হেজ ব্রিজের ডেভেলপমেন্ট ডান দিকে চলছে। হেজ ব্রিজ থেকে পরীক্ষায় কোশ্চেন কিন্তু ভালোই আছে। এইটাকে বলা হয় ইট ইজ এ মডিফিকেশন অফ ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। এইটা হচ্ছে একটা আমাদের আগের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটারই একটা মডিফিকেশন। তুমি খেয়াল করে দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, হেজ ব্রিজ ইট ইজ এ মডিফিকেশন অফ Maxwell ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। কে বলতে পারবে কি মডিফিকেশন করা হয়েছে? ক্যাপাসিটার আর ভেরিয়েবল এই সেটা সিরিজে আছে, আগেরটা প্যারালালে ছিল। আগের সার্কিটটায় ক্যাপাসিট্যান্স আর রেজিস্ট্যান্সটা প্যারালালে ছিল, মানে R4 C4 প্যারালালে ছিল। এখন R4 আর C4 কে আমি সিরিজে করে দিয়েছি। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমি Z1 বাই Z3 করলে Z3 বাই Z4 যদি করি, Z1 আমি জানি R1 প্লাস j ওমেগা L1, Z2 জানি R3, Z3 জানি Z2 জানি R2, Z3 জানি R3, আর Z4 মানে কি লিখবো? R4 প্লাস 1 বাই j ওমেগা C4। এই যে R4 প্লাস 1 বাই j ওমেগা C4। এবার এই দুটো ইকুয়েশন থেকে তুমি কি করবে? রিয়েল আর ইমাজিনারি পার্টকে আলাদা করো। তাহলে রিয়েল এবং ইমাজিনারি পার্টকে আলাদা করলে এইখানে দেখো এইরকম একটা ফর্ম চলে আসছে। তুমি যদি চেক করো তাহলে দেখো এইখান থেকে একটু টার্মটা বড় হয়ে যাচ্ছে। এই যে L1 এর ভ্যালু চলে আসছে হচ্ছে R2 R3 C4, ঠিক আছে, প্লাস 1 বাই কিউ স্কোয়ার, এরকম একটা টার্ম চলে আসছে। এর মধ্যে লিখতে পারি। আর R1 এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার R2 R3 R4 C4 স্কোয়ার আপন 1 বাই 1 প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, তো আমার এতটা মুখস্থ রাখার কোনো দরকারই নেই। আমি খালি কি খেয়াল রাখবো? আমি খালি এইটুকু খেয়াল রাখবো, এই যে দুটো ইকুয়েশন লিখেছি এই দুটোকে ইকুয়েশনকে আমি ইকুয়েট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে ইকুয়েট করলে একটা সমস্যা তৈরি হচ্ছে। দেখো তো সমস্যাটা বুঝতে পারছো কিনা? কি সমস্যা তৈরি হচ্ছে দেখো তো এখানে। একটা সমস্যা তৈরি হলো, দেখো তো কিছু সমস্যা বুঝতে পারলে কিনা। এই যে R1 এর যে ভ্যালুটা বেরোলো, কি সমস্যা এলো এখানে? সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে।
আমি এইটুকুই মনে রাখবো। আমার কাছে এই ফর্মুলাটা মনে রাখার উদ্দেশ্য নয়, আমার কাছে এই 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 স্ট্রাকচারটা মনে রাখলে আমি এই ফর্মুলাটায় চলে আসবো। ঠিক আছে, এইখানেও দেখো, এইখানেও দেখো কি হচ্ছে, এইখানেও দেখো কি হচ্ছে, এইখানে একটা অন্যরকম টার্ম চলে আসছে। এবার এখান থেকে তুমি যদি সিম্পলিফিকেশন করো, এটাকে যদি সিম্পলিফাই করা হয়, ফার্দার সিম্পলিফাই করা হয়, কিভাবে সিম্পলিফাই করা হয়েছে, আমি জানি কোয়ালিটি ফ্যাক্টর সমান সমান এল বাই আর। তাহলে এই এল আর আর এর ভ্যালু আমি যদি এখানে বসিয়ে দিই, মানে দুভাবে করা যায়। একটা হচ্ছে তুমি আইদার ওমেগা এল বাই আর করে করতে পারো, অথবা 1/ওমেগা আর ফোর সি ফোর এইভাবে বার করতে পারো। ঠিক আছে, তাহলে এইখান থেকে দেখো কি করা হয়েছে, এই এইখানে এই 1/1 প্লাস কিউ স্কোয়ার এই ফর্মে তুমি যদি লেখো, তাহলে দেখো এল ওয়ানটা চলে আসবে, এটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এর সিম্পলিফিকেশনটা। ঠিক আছে, তাহলে এই হেজ বীজ সংক্রান্ত তোমার যদি কিছু নোট করার থাকে, লেখো একটা পয়েন্ট, নোট করার জন্য একটা পয়েন্ট লেখো। এইখানে এইখানে যে সার্কিটটা আমি তৈরি করেছি, এইখানে যে ইকুয়েশনটা আমার তৈরি হয়েছে, দেখো কত আসছে। একটা আসছে এল ওয়ান এর ভ্যালু আসছে হচ্ছে R2R3C4/1 + 1/Q স্কয়ার। ঠিক আছে, এরকম একটা ফর্ম আসছে। আচ্ছা বলো তো, যদি আমি এখানে কিউ এর ভ্যালু খুব বেশি ধরে নিই, তাহলে কি হবে? মানে কিউ এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসছে এখানে বলো তো, আইডিয়া করে। এই কিউ মানে কত? কিউ মানে দেখো 1/ওমেগা R4C4। তার মানে ওমেগা সমান, ওমেগাটা বাদ দাও, R4 মানে হচ্ছে কিলো ওমে আছে, তার মানে 10 কিউব। C4টা মাইক্রো ফ্যারাডে আছে, মানে 10⁻⁻6। আবার 1/10 কিউব 10⁻⁻6 মানে 10 কিউব হয়ে যাচ্ছে। তার মানে দেখো যে কোয়ালিটি ফ্যাক্টরটা আমি এখানে বার করতে পারছি, দিস কোয়ালিটি ফ্যাক্টর ইজ ভেরি হাই। এখানে যে ক্যালকুলেশন করে কোয়ালিটি ফ্যাক্টরটা বেরোচ্ছে, ঠিক আছে, আমি এইখানেই নোটটা লিখে দিচ্ছি, দিস ইজ ভেরি হাই কোয়ালিটি ফ্যাক্টর, ভেরি হাই কিউ ফ্যাক্টর। তার মানে যে সার্কিটে আমাকে অনেক বেশি পরিমাণ কোয়ালিটি ফ্যাক্টর মেজার করতে হবে, সেখানে এটা দরকার পড়বে। আর একটা জিনিস নোট করে রাখো, সেটা হচ্ছে আমি যদি ফর এক্সাম্পল কিউ এর ভ্যালু ভেরি হাই নিয়ে নিই, ধরো কিউ এর ভ্যালু ধরো আমি 1000 নিয়ে নিলাম ফর এক্সাম্পল, তাহলে 1/কিউ স্কয়ার কত হবে? 10⁻⁻6। 10⁻⁻6, কারণ নেগলিজেবল। ধরে নাও যে কিউ ইজ ভেরি হাই। যদি কিউ ভেরি হাই হয়ে যায়, তাহলে 1/কিউ স্কয়ার উইল বি ইকুয়াল টু 0। লিখতে পারি তো? দেখো বুঝতে পারছো কি বলতে চাইছি? যদি কিউ কে আমি খুব বেশি করে দিই, তাহলে 1/কিউ স্কয়ারকে আমি 0 ধরতে পারি। যদি 1/কিউ স্কয়ার 0 হয়, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে L1 ইজ ইকুয়াল টু R2R3C4। L1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি R2R3C4। আর R1 কে আমি কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার R2R3R4C4 স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে দেখো, ইন দ্য কেস অফ মেজারমেন্ট অফ ইন্ডাকটেন্স, আমি যদি দি কম্পোনেন্ট অফ ফ্রিকোয়েন্সিকে এলিমিনেট করতে চাই, তাহলে আমাকে হাই ভ্যালু কোয়ালিটি ফ্যাক্টরের সার্কিটকে চুজ করতে হবে। তখন কি হবে? ইন্ডাকটেন্স বার করার জন্য আমার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা থাকবে না। L1 যে বার করেছি, সেটা বার করার জন্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখো এখানে নেই। তার কারণটা হচ্ছে আমি যখন কিউ এর ভ্যালু বেশি হাই ধরে নিচ্ছি, তখন এই রেশিওটাকে আমি প্রায় ইকুয়াল টু 0 ধরে নিতে পারি। তার মানে 1 প্লাস সামথিং ভেরি ক্লোজ টু 0 মানে 1ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা পয়েন্ট তোমরা লিখে রাখো এরকম ভাবে, যে টু এলিমিনেট the effect of frequency, to eliminate the effect of frequency, we choose
হাই কিউ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির এফেক্টটাকে রিডিউস করার জন্য আমরা কি করতে পারি, হাই কিউ চুজ করতে পারি। দেখো তো বুঝতে পারলে কিনা কি বললাম। স্যার বলছি L1 যেটা বেরিয়েছিল ওটা তো এমনিতেই তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি ছিল না স্যার। না না, কিউ এর মধ্যে আছে তো। না, ইকুয়েশন সলভ করে যেটা পেয়েছিলাম স্যার L1 ইকুয়ালস টু মাইনাস R1। এখানে এখানে আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আছে, ওই R1 এর মধ্যে আছে স্যার। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। এখানে অ্যাকচুয়ালি আছে, এই R1 এর মধ্যে আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা খালি এইটুকু লিখবে। কি লিখবে, যে আমি চেঞ্জটা কি করেছি, এইটুকু। ঠিক আছে, খালি প্রথমে একটা সেন্টেন্স লিখবে, যে মানে ধরো আমি এরকম একটা জিনিস বলছি, আমি একটা সামারি করি, একটা সামারি শীট তৈরি করি। এইখানে একটা ডুপ্লিকেট করছি, এইটা ধরো আমি একটা সামারি শীট করছি। SUMMARY সামারি। তাহলে সামারি শীটটায় আমি একটা জিনিস তৈরি করতে চাইছি, যেটাকে তুই ডিলিট করে দিই। ডিলিট করতে প্রচুর কষ্ট হবে আমার, কারণ এটা অনেক কায়দা করে করেছি। হ্যাঁ, যা ডিলিট হওয়া। সামারি শীট আমি একটা তৈরি করতে চাইছি। কিরকম সামারি শীট বলো তো, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছো আমি কিরকম সামারি শীট তৈরি করতে চাইছি। ধরো আমি একদিকে লিখলাম ব্রিজের নাম। ঠিক আছে, এইখানে আমি লিখলাম ব্রিজ। ঠিক আছে, এইখানে লিখলাম Z1, এইখানে লিখলাম Z2, এইখানে লিখলাম Z3, এইখানে লিখলাম Z4। ঠিক আছে, তাহলে প্রথমে আমি করেছি ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি ছিল, Z1 এ কি ছিল, R1 আননোন, L1 R1 আননোন, তাই তো? Z2 তে কি ছিল বলো, R1 সরি R2 L2 ভ্যারিয়েবল, মনে পড়ছে, অ্যান্ড সিরিজ। সিরিজ মানে R2 L2 টা কি আছে, সিরিজ ফর্মে আছে। Z3 টা কি ছিল, R3, Z4 টা কি ছিল, R4। এবার নেক্সট বলো, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ। বলো, এটা সেম আছে, এটা কি আছে, শুধু R2 আছে, এটা কি আছে, R3 আছে, এটা কি আছে, R4 C4 ভ্যারিয়েবল অ্যান্ড প্যারালাল। বোঝা যাচ্ছে? এটাই তো করলাম নাকি? দেখো, বলো ভাই বল। নেক্সট কি করলাম, হেজ ব্রিজ, তাই না? হেজ ব্রিজে কি হলো, এটা যা ছিল সাই রইলো, R2 টা R2 রইলো, R3 টা R3 রইলো, আর বলো R4 C4 ভ্যারিয়েবল, তাই তো, অ্যান্ড সিরিজ। দেখো তো এবার তোমাদের কাছে ছবিটা পরিষ্কার হচ্ছে কিনা। এবার তো খালি ওই Z1 বাই Z3 করলে, Z3 বাই Z4 করলেই হয়ে যাচ্ছে, তাই না? আমাদের কাছে যদি এই ইনফরমেশন টুকু থাকে, আমাদের কি আর আলাদা করে ওই L1 R1 আলাদা করে বার করার দরকার পড়বে? দেখো কি বলতে চাইছি, তোমাদের কাছে কষ্ট হচ্ছে কিনা। আশা করি কোনো অসুবিধা হলো না। তাহলে এইটা হলো কি, এইটা হলো হাই কিউ, তাই তো? এইটা হলো কি, লো অ্যান্ড মিডিয়াম কিউ, তাই তো? আর এটা কি হলো, নো কিউ।
কোনো কিউ নেই। বোঝা গেল? দেখো বলো ভাইসা বল, পরিষ্কার? এই সামারিটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। তোমাদের কি খেয়াল রাখতে হচ্ছে, এই Z1টা কি আছে, Z2টা কি আছে, Z3টা কি আছে, আর Z4টা কি আছে। কারোর কোনো সমস্যা? সামারিটা বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। এইবার বাকি বাকি ব্রিজ গুলো যখন করবো তখন দেখছি এরকম সামারি তৈরি করা যায় কিনা, ঠিক আছে। তাহলে এই অবধি আমাদের হলো। এইবার চলে আসছি আমাদের নেক্সট ব্রিজ, দ্যাট ইজ ওয়েন্স ব্রিজ। 4 নম্বর ব্রিজ ওয়েন্স ব্রিজ। দেখো ওয়েন্স ব্রিজের কনস্ট্রাকশনের কাজ চলছে বাঁদিকে, ঠিক আছে। তো এই ব্রিজটার ক্ষেত্রে দেখো কি কম্পোনেন্ট চেঞ্জেস রয়েছে এবং কি প্যারামিটার আমরা চেঞ্জ করেছি সেটা ভালো করে খেয়াল করে দেখো। এই ক্ষেত্রে ওয়েন্স ব্রিজ যেটা রয়েছে এটা আমরা যখন ক্যালকুলেশন বেরোবে সেখান থেকেই তোমরা আন্ডারস্ট্যান্ডিং বলতে পারবে, ঠিক আছে। এর একটা হাইলাইট পয়েন্ট আছে, সেই হাইলাইট পয়েন্টটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যতগুলো ব্রিজ করছিলাম ততগুলো ব্রিজের সাথে এর একটা ডিস্টিংক্ট পার্থক্য আছে, বলতে পারবে? মানে ওই একটা পয়েন্টেই তুমি ডিস্টিংশন করতে পারবে। বলো তো কে বলতে পারবে কি? এই আগের 3টে ব্রিজের সাথে এর ব্রিজের কি ডিফারেন্স আছে বলো তো দেখি। কি বলতে পারে? Which of the following bridge has 2 capacitors? এখন এতক্ষণ পর্যন্ত যেগুলো যেগুলো পড়েছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার, এই 4টে ব্রিজের মধ্যে কোনটাতে দুখানা ক্যাপাসিটর আছে? ছবি থেকে কি বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যালো? তাহলে ওএস ব্রিজ হবে, ঠিক আছে। এবার দেখো এই যে ওএস ব্রিজ রয়েছে এইখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আমি কি করেছি, R1 L1 সেম আছে, ঠিক আছে। আগে আমার যে Z4 ব্রাঞ্চটা ছিল সেখানে R4 আর C4 ছিল, তাই তো। R4 আর C4 এর জায়গায় আমি R4টাকে রিমুভ করে শুধু C4 রেখে দিয়েছি, আর যেখানে শুধু R2 ছিল সেখানে একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটর আমি নিয়ে এসেছি, মানে ভ্যারিয়েবল ব্রাঞ্চটা আমি আবার R2 করে দিয়েছি, ঠিক আছে। তাহলে আবার সেম ভাবে Z1 বাই Z2 Z3 বাই Z4 তুমি করো, তাহলে দেখো কি বেরোচ্ছে। তাহলে দেখো বেরোচ্ছে R1 ইজ ইকুয়াল টু R3 ইন্টু C4 বাই C2, আর L1 ইজ ইকুয়াল টু R2 R3 C4 বেরিয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশন গুলো এগেন, প্রথম কথা সিম্পল হয়ে গেল, দ্বিতীয় কথা এর মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আর অ্যাটাচ রইল না, ঠিক আছে। এবার 3 নম্বর পয়েন্ট তোমরা একটা বলো দেখি এখান থেকে কি আর কি বলতে পারো, কিরকম বুঝেছো দেখি কি বলতে পারো, কোয়ালিটি ফ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বলো। রেসপন্স করতে হবে ভাই, তোমরা রেসপন্স না করলে আমি বুঝতেই পারছি না যে তোমরা আদৌ আমার কথা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। বলো ভাই বলছো। স্যার কোয়ালিটি ফ্যাক্টর তো লো হবে স্যার। কোয়ালিটি ফ্যাক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বলো কি বলতে পারো। এই যে রেজিস্ট্যান্সটা কিসে ছিল জেনারেলি, ইন কিলো ওহম, আর ফ্যারাডটা কিসে ছিল? রেজিস্ট্যান্সটা কিলো ওহম, ক্যাপাসিটরটা মাইক্রো ফ্যারাড, লো কোয়ালিটি ফ্যাক্টর। তার মানে এখান থেকে লো অথবা মিডিয়াম কিউ আমি মাপতে পারবো, লো আর মিডিয়াম কিউ আমি মাপতে পারবো। এইটা আমার কাছে চলে এলো, ঠিক আছে। তাহলে আমার কাছে অ্যাডভান্টেজের মধ্যে কি কি চলে এলো? অ্যাডভান্টেজের মধ্যে 1 নম্বর হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশনস আর ইজি,
are easy. 2 number, no frequency attached. Attached. 3 number হচ্ছে low Q measurement possible. Low / medium Q measurement possible. Generally medium Q মেজারমেন্টের জন্য ওয়েন্স ব্রিজ ইউজ করা হয়, ঠিক আছে, যেটা 1 থেকে 10 এর মধ্যে থাকে। 1 থেকে 10 এর মধ্যে তোমার মিডিয়াম কিউ মাপার পারপাসে এটাকে আমরা ব্যবহার করে থাকি। আর ডিসঅ্যাডভান্টেজ কি তোমরা দেখে বলো, এটা তোমরা আশা করি বলতে পারবে। ডিসঅ্যাডভান্টেজ কি হবে? কস্টটা ভেরি হাই হবে। কস্ট বেশি হবে স্যার। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা এখানে দুটো ক্যাপাসিটর ইউজ করেছি, তাহলে হাই কস্ট হয়ে যাচ্ছে। হাই কস্ট ডিউ টু 2 ক্যাপাসিটারস। তাহলে আমার যদি সামারি শিটটা আমরা ফেরত যাই, সামারি শিটটা যদি ফেরত যাই, তাহলে ওএস ব্রিজ সম্বন্ধে কি লিখতে পারছি? দেখো এইটা সেম আছে, ঠিক আছে, এখানে কে চলে এসছে? R2C4 R2C2 চলে এসছে, এটা ভ্যারিয়েবল, তাই তো? এন্ড ইন সিরিজ R2 আর C2 কিসে আছে? সিরিজে আছে। R3 টা R3 আছে, আর এখানে শুধু C4 চলে এসছে। মেজার করতে পারলাম কি? মিডিয়াম কিউ। দেখো তো এবার ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কিনা। এতগুলো ব্রিজ কি আর এতগুলো ব্রিজ বলে মনে হচ্ছে? দেখো, আর তোমরা এর পাশাপাশি L1 আর R1 এর ভ্যালুগুলো কিন্তু নোট করতে থাকো। এখানে যে L1 R1 যেটা বেরোচ্ছে সেটা নোট করতে থাকো। যদি আমরা এই সার্কিটটাকে মনে রাখতে পারি, এই কম্বিনেশনটাকে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সিম্পলি লিখতে পারবো। কারণ আমি জানি এখানে কি হবে, Z1 সমান সমান Z1/Z2 = Z3/Z4, ঠিক আছে, আমি সেখান থেকে ডাইরেক্টলি লিখতে পারবো। এবার Z মানে কি? 1/jωC4, ঠিক আছে, এইটুকু তোমায় বুঝতে হবে যে C4 মানে C4 নয়, C4 মানে 1/jωC4। ভ্যারিয়েবল সিরিজ মানে হচ্ছে R4 প্লাস 1/jωC4, প্যারালাল মানে R4 প্যারালাল 1/jωC4। এইটা তোমায় বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ওয়েন্স ব্রিজ, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে। তাহলে আমাদের কারখানা ব্রিজ আপাতত এইখানে মিডল, ঠিক আছে। তাহলে এইবার চলে যাচ্ছি তারপরের যে ব্রিজটা, ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য আমার যতগুলো ব্রিজ ছিল মোটামুটি সবকটাই কমপ্লিট হলো। 4খানা ব্রিজ হয়ে গেল। পঞ্চম ব্রিজে চলে আসছি, অ্যান্ডারসন ব্রিজ। অ্যান্ডারসন ব্রিজ দিয়ে কি মাপে? অ্যান্ডারসন ব্রিজ দিয়ে কি মাপা হয় বলো? ক্যাপাসিটেন্স মাপা হচ্ছে, তাই তো? ক্যাপাসিটেন্স মাপা হয় না ইন্ডাকটেন্স মাপা হয়, ঠিক করে বলো। ইন্ডাকটেন্সই মাপা হয়, ঠিক আছে, কিন্তু এটাকে আলাদা করে ব্যবহার করা হচ্ছে কেন? হোয়াট ইজ দ্য নিড? সার্কিটটা দেখে কি মনে হচ্ছে? হোয়াট ইজ দ্য নিড অফ দিস? এর কি চাহিদা থাকতে পারে? ওষুধ খেয়ে দাও। কি চাহিদা থাকতে পারে বলো? সার্কিটটা দেখে কি মনে হচ্ছে? লেখো, একটা নোট বলছি, লেখো। হেডিং দাও অ্যান্ডারসন ব্রিজ। হঠাৎ করে এই ব্রিজটার আমার কি দরকার এসে পড়লো, আমরা কেন ব্যবহার করছি? লেখো, ইট ইজ এ ব্রিজ উইথ ফাস্টার ব্যালেন্স। এটা এমন একটা ব্রিজ যার ব্যালেন্স পদ্ধতিটা ফাস্ট।
ঠিক আছে, কমা দিয়ে লেখো। It is a 5-terminal bridge. It is a 5-terminal bridge. ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট লেখো। By varying the variable register, by varying the variable register, variable register মানে এখানে এই স্মল আর এর কথা বলা হচ্ছে। By varying the variable register, by varying the variable register, we can obtain faster balance. We can obtain faster bridge balance. We can obtain faster bridge balance. বুঝে? তারপরে পয়েন্টটা লেখো। This bridge consists of fixed capacitor under balanced condition. কোনটা fixed capacitor? এই সিটা। This bridge consists of fixed capacitor under balanced condition. We can measure the quality factor of the low Q coil. We can measure the quality factor of the low Q coil by varying the variable resistor. Variable resistor টাকে ভ্যারি করে low Q coil এর quality factor আমরা ডিটারমাইন করতে পারি। তার মানে এখানে তুমি দেখো, এইখানে আমাকে কি করতে হবে, আমার অ্যাকচুয়াল সার্কিটটা এই কালো কালিতে ড্র করা আছে। এই কালো কালির সার্কিটটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সার্কিট। ঠিক আছে, দিস ইজ মাই অ্যাকচুয়াল সার্কিট। তাহলে এটাকে সিম্পলিফাই করতে গেলে এইখানে যে ডেল্টা কম্বিনেশনটা আছে এটাকে আমাকে স্টারে কনভার্ট করতে হবে। তার মানে কি, এখানে একটা Z5, একটা Z6, একটা Z7 আসবে। তাহলে Z5টা কত হবে? এই দুটো মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই তিনটের সামেশন। ঠিক আছে, এইখানে দুটো এসে মিট করছে, মানে গুণ করতে হবে R ইন্টু 1/j⍵c ডিভাইড বাই R প্লাস 1/j⍵c প্লাস R4। এরকম ভাবে Z5 বেরোবে। সিমিলারলি Z6 বার করতে গেলে R4 ডিভাইডেড বাই R প্লাস R4 প্লাস 1/j⍵c। সিমিলারলি Z7 বার করতে হবে। তাহলে এবার দেখো সার্কিটটা কি হয়ে গেল। এর পরের সার্কিটটা দেখো এইটা, এখানে Z5, এখানে Z2, Z6, এখানে Z7। তার মানে তুমি কি লিখতে পারবে, এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এইটা। ঠিক আছে, কি বলতে চাইছি বুঝতে পারলে? এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা। ঠিক আছে, এটা আমরা করতে পারবো। তাহলে Z1 ইন্টু Z7 ইজ ইকুয়াল টু Z3 ইন্টু Z2 প্লাস Z6। তাহলে এইখান থেকে তুমি যদি সিম্পলিফিকেশন করো, সিম্পলিফিকেশন করলে দেখো R1 এর রিলেশনশিপ কত আসছে, R2 R3 বাই R4 এটাই আসছে, একই আসছে। কিন্তু L1 এর যে রিলেশনশিপটা আসছে সেটা দেখো কত চলে আসছে, CR3 বাই R4 স্মল r ইন্টু R2 প্লাস R4 প্লাস R2 R4। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কম্বিনেশন বা কি আইডিয়া আমরা করতে পারছি, কি ডিসঅ্যাডভান্টেজ আমরা পাচ্ছি বলো? এই ব্রিজটাকে দেখে মনে হচ্ছে সহজ ব্রিজ অন্যান্য গুলোর সাপেক্ষে? বলো ভাই চলো, ইজ ইট লুকিং সিম্পল অ্যাজ কম্পেয়ার টু আদার্স এতক্ষণ ধরে যেগুলোকে পড়লাম? হ্যালো, না স্যার, 5খানা টার্মিনাল আছে তো কমপ্লেক্স হয়ে যাবে। কমপ্লেক্স, তাই তো? তার মানে এই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ইট ইজ এ কমপ্লেক্স সিস্টেম। এখানে দেখো কতগুলো ক্যাপাসিটর আছে, এখানে একটাই ক্যাপাসিটর আছে বাট এলিমেন্ট বেশি আছে, ওই জন্য এটা কস্টলি হয়ে যাচ্ছে।
5টা টার্মিনাল রয়েছে। কি কি টার্মিনাল? 1টা 2টো 3টে 4টে 5 নম্বর। তাহলে 5টা টার্মিনাল থাকার জন্য ইট ইজ ডিফিকাল্ট টু শিল্ড, এটাকে শিল্ডিং করা ডিফিকাল্ট। এখানে তুমি যদি দেখো আমরা যে ইন্ডাকটেন্সটা মাপছি সেটা মাপছি ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স। এখানে ইন্ডাকটেন্সটা মেজার করা হচ্ছে ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স। এইখানে যে ইন্ডাকটেন্সটা আমি মাপছি সেটা ইন টার্মস অফ ক্যাপাসিটেন্স মাপছি, ঠিক আছে? এইটাই হচ্ছে এর ইউনিক অ্যাডভান্টেজ। এবং রেসপন্স ইজ ফাস্টার, মানে অনেক তাড়াতাড়ি আউটপুটটা জেনারেট করা যাচ্ছে। তাহলে তোমাকে যদি সামারি শিটটা ফিল করতে বলি, তাহলে সামারি শিটে অ্যান্ডারসন ব্রিজ সম্বন্ধে কি লিখবে? অ্যান্ডারসন ব্রিজ সম্বন্ধে কি লিখবে বলো? এইটা সেম আছে, Z1টা সেম আছে, তাই তো? Z2টা কি আছে? R2 আছে, ঠিক আছে? Z3টা কি আছে? R3 আছে। এবার এইখানটা কি আছে তোমাকে বোঝাতে গেলে একটা ডেল্টা ড্র করতে হবে। একটা ক্যাপাসিটার আছে এইদিকে, যেটাকে আমরা সি নাম দিয়েছি। এইখানে একটা ছোট হাতের আর আছে, আর এইখানে আমার যেটা ছিল সেটা হচ্ছে আমার রেজিস্টারটা আছে, দ্যাট ইজ R4, ঠিক আছে? তার মানে এখানে এই যে 3টে টার্মিনাল, এই 3টে টার্মিনালকে আমাকে এইভাবে শো করতে হবে, মানে যারা ডেল্টা ফরমেশনে আছে, ঠিক আছে? মানে ডেল্টা ফরমেশনে আমার কাছে R4টা এইভাবে প্রেজেন্ট আছে, ঠিক আছে? এইভাবে আমাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে ব্রিজটাও কমপ্লেক্স হয়ে গেল, ব্রিজটা কস্টলিও হয়ে গেল, ঠিক আছে? 5টা টার্মিনালকে শিল্ডিং করাটাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, 5টা টার্মিনাল যেহেতু রয়েছে। মেজার্স দ্য ক্যাপাসিটেন্স ইন টার্মস অফ ইন্ডাকটেন্স। আর R1 এর ভ্যালুটা সব জায়গাতে কিন্তু সেমই আছে, তোমরা যদি খেয়াল করে দেখো সব জায়গাতে আমাদের যে R1টা ক্যালকুলেশন করে বেরিয়েছে, R1টা সেম আছে না? কি বলছো? R2 ইন্টু R3/R4, সবাই লিখছো তো? এটা কোনটা চেঞ্জ হচ্ছে দেখো, বারবার বারবার চেঞ্জ হচ্ছে কোনটা? L1টা। এর ক্ষেত্রে L1 কত বেরোলো? CR3/R4 ইন্টু স্মল r প্লাস R2/R4 প্লাস R2/R4, ঠিক আছে? মানে এখানে ওই এই যে ক্যালকুলেশনের যে রেজাল্টটা চলে আসছে, এই রেজাল্টটা এতটাই বড় চলে আসছে, ঠিক আছে? এগুলোকে তুমি আর মনে রাখতে পারবে না, অ্যান্ডারসন ব্রিজ থেকে তুমি আর মনে রাখতে পারবে না কোনোভাবে। দিস উইল বিকাম রিয়েলি ডিফিকাল্ট, ঠিক আছে? কারণ কোনটা যোগ আছে কোনটা বিয়োগ আছে এগুলো খেয়াল রাখা খুব ডিফিকাল্ট। CR3/R4 ইন্টু স্মল R2 প্লাস R4 প্লাস R2/R4। কারণ আমি যেটা বলতে চাইছি, এখন তো ঠিক আছে, এখন তোমার মনে থেকে যাবে, কিন্তু পরীক্ষার হলে এটা মনে রাখাটা ডিফিকাল্ট। পরীক্ষার হলে যখন মাল্টিপল কনসেপ্ট থাকবে তখন ওই বার করে নেওয়াটা ইন কেস অফ অ্যান্ডারসন ব্রিজ তোমরা করো, ঠিক আছে? এটাকে তুমি হাইলাইট করে রেখো, দিস ইজ এ কমপ্লেক্স, দিস ইজ এ কমপ্লেক্স ব্রিজ। এবং এর আন্ডারস্ট্যান্ডিংটা ওই জন্য কি হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে। এইটাকে আমাকে একটু আলাদা করে ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? এই ফর্মুলাটা তোমরা লিখে অ্যান্ডারসন ব্রিজের এই যে এই ফর্মুলাটা R1 আর L1 এর ফর্মুলাটা। কারণ এরপর যখন আমরা নিউমেরিক্যাল করব তখন কিন্তু তোমাদের কাছে আমি ডাইরেক্ট ফর্মুলাটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? তখন আর তোমাদের কাছে আমি প্রুফটা জানতে চাইবো না, ডাইরেক্ট ফর্মুলাটা দিয়ে করবো, ঠিক আছে? প্রুফটা কোত্থেকে আসছে? ওই Z1 Z4 ইকুয়াল টু Z3 প্লাস Z2 Z6, ওইটাই। এই যে Z1/Z2 ইকুয়াল টু Z3/Z4। এখানে এই যে Z5 যে রেজিস্ট্যান্সটা আছে, সেই Z5 রেজিস্ট্যান্সটাকে কনসিডার করা হচ্ছে না, Z5 রেজিস্ট্যান্সটা এখানেই থাকছে। দেখো আমি খালি এইরকম ভাবে সিম্পলিফিকেশন করে দিচ্ছি, এখানে কিন্তু Z5টাকে কোনোভাবে ক্যালকুলেশনের মধ্যে নেওয়া হয়নি, ঠিক আছে? খেয়াল রাখবে ব্যাপারটা। Z5 যে রেজিস্ট্যান্সটা আছে দ্যাট ইজ নট টেকেন ইনটু কনসিডারেশন, ঠিক আছে? কনসিডারেশনে সেটা কিন্তু নেওয়া হয়নি। হচ্ছে? বুঝতে পারলে? এই অবধি কারো কোনো সমস্যা? সো এই অবধি আশা করি কারো কোনো প্রবলেম নেই, তাই তো? এটা হোয়াইট পেজটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, এইখানে ঢুকিয়ে দিচ্ছি।
এরপর শুরু হচ্ছে আমাদের পরের ব্রিজ, দ্যাট ইজ ডিসঅর্টিভ ব্রিজ, তাই তো? দ্যাট ইজ ডিসঅর্টিভ ব্রিজ। এখানে দুটো ব্রিজ হয়, একটাকে বলে ডিসঅর্টিভ, একটাকে বলে মডিফাইড ডিসঅর্টিভ। এইবার শুরু হলো আমাদের মেজারমেন্ট অফ ক্যাপাসিটেন্স, ঠিক আছে? এই অ্যান্ডারসন ব্রিজ পর্যন্ত আমরা ইন্ডাকটেন্স মেজারমেন্ট করেছি। এইবার শুরু হবে আমাদের ক্যাপাসিটেন্স মেজারমেন্ট বাই ডিসঅর্টিভ ব্রিজ। তাহলে এখানে একটা ডিসঅর্টিভ ব্রিজ চলে যায়। দেখো ডিসঅর্টিভ ব্রিজ আঁকা চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে বাঁদিকে। এটা একবারই আমি করেছিলাম ড্রয়িংটা, তারপর এমন ভাবে প্রোগ্রামিং সেট করেছি ইয়েতে, পিপিটিতে, যে নিজে নিজেই আঁকতে শুরু করে দেয়। দেখতে পাচ্ছ জিনিসটা, অটো কনস্ট্রাকশন চলছে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো কি করা হলো। তাহলে ক্যাপাসিটেন্স মাপতে গেলে প্রথম কথা আমাকে যেটা বুঝতে হবে যে আমার এতক্ষণ পর্যন্ত যেখানে R1 আর L1 ছিল সেখানে এখন কি হবে। কমন সেন্স অ্যাপ্লাই করো, কমন সেন্স। ডিসঅর্টিভ ব্রিজ কি মাপে? ক্যাপাসিটেন্স মাপে। তাহলে R1 আর L1 এর জায়গায় কি লিখবো? R1 C1 R1 আর C1 লিখবো, ভেরি ইজি, ঠিক আছে? এবার R1 আর C1 যেটা লিখেছি এটা তো আননোন, ঠিক আছে? তো ভ্যারিয়েবল এলিমেন্ট লাগবে, নাহলে তো ক্যাপাসিটেন্স মাপা যাবে না। তাহলে ওই জন্য দেখো কি লিখেছি, Z2 ব্রাঞ্চের মধ্যে কি লিখেছি, একটা রেজিস্ট্যান্স দেখিয়েছি আর একটা C2 ক্যাপাসিটেন্স দেখিয়েছি, তাই তো? সেই C2টাকে আমরা ভ্যারিয়েবল নিয়েছি, ঠিক আছে? আর এদিকে R3 R4 যেটা আছে সেটা ফিক্সড আছে, ঠিক আছে? তার মানে এই ডিসঅর্টিভ ব্রিজটা কার মতো বলো তো? ইন টার্মস অফ ইন্ডাকটেন্স ব্রিজের সঙ্গে কম্পেয়ার করলে একটু ভাবো। ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজের সঙ্গে সমান, কারেক্ট? আমি যদি এখানে R1 এই C1টাকে ইন্ডাকটেন্স দিয়ে রিপ্লেস করে দিই আর এই C2টাকে যদি L2 দিয়ে রিপ্লেস করে দিই, তাহলেই তো এটা ইন্ডাকটেন্স ব্রিজ হয়ে যাবে, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজ হয়ে যাবে ডিসঅর্টিভ ব্রিজটা, ঠিক আছে? তাহলে এবার তুমি দেখো Z1 বাই Z3 করলে Z3 বাই Z4 করো, তাহলে কি আসছে? R1 ইকুয়াল টু R2 ইন্টু R3 বাই R4, এটা ফিক্সড হয়ে রয়েছে। আর C1 ইকুয়াল টু C2 ইন্টু R4 বাই R3, ঠিক আছে? এটা চলে আসছে, ঠিক আছে? তো দিস ইজ মাই ডিসঅর্টিভ ব্রিজ। তাহলে ডিসঅর্টিভ ব্রিজে লিখে ফেলি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ইন্ডাকটেন্স মেজারমেন্টের কথাটা লিখলাম। এইবার লিখবো হচ্ছে ক্যাপাসিটেন্স মেজারমেন্ট। আমি এখানে একটা স্ট্রেট লাইন টানছি জাস্ট টু ডিফারেন্সিয়েট, যাতে করে বোঝা যায় যে এই পর্যন্ত একটা অন্যরকম মেজারমেন্ট হয়েছে, ঠিক আছে? এইবার আমরা লিখছি ডিসঅর্টিভ ব্রিজ, ডিসঅর্টিভ ব্রিজ। এবার তোমরা নিজেরাই দেখো বলতে পারবে এখানে কি আছে। এই C1 আর R1 দ্যাট ইজ আননোন। এখানে কি আছে? R2 আর C2, ঠিক আছে? যেখানে হচ্ছে C2 ভ্যারিয়েবল, C2 only variable and they are connected in series and in series, তাই তো? আর এটা R3 R4 হয়ে পড়ে আছে। দেখো এরপর তোমাদের কাছে না সার্কিটটা আর কোনো ব্যাপারই নেই। এই যে চার্টটা আমি তৈরি করছি, এই চার্টের কনস্ট্রাকশনের পরে কি আর সার্কিটটার কোনো মিনিং থেকে যাচ্ছে? কোনো তোমাদের অসুবিধার কোনো ব্যাপার আছে? দেখো তো, এইটা হয়ে গেল পুরোপুরি আমাদের কাছে ইন্ডাকটেন্স মেজারমেন্ট বা এল মেজারমেন্ট। আর এরপরে আমাদের শুরু হচ্ছে সি মেজারমেন্ট, এইখান থেকে শুরু হচ্ছে ক্যাপাসিটেন্স মেজারমেন্ট। তাহলে এবার দেখো যেরকম ভাবে ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ ছিল, ইন্ডাকটেন্স ব্রিজের ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ব্রিজের তোমার ইমপ্রুভমেন্টের জন্য, ঠিক সেইভাবে ডিসঅর্টিভ ব্রিজের আছে মডিফাইড ডিসঅর্টিভ ব্রিজ, ডিসঅর্টিভ ব্রিজের আছে মডিফাইড ডিসঅর্টিভ ব্রিজ। দেখো ডিসঅর্টিভ ব্রিজ মডিফাইড ডিসঅর্টিভ ব্রিজের কনস্ট্রাকশন চলছে, তোমরাও এখানে দেখলে বুঝতে পারবে। ডিসঅর্টিভ ব্রিজের মধ্যে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ভ্যারিয়েবল একটা রেজিস্ট্যান্স ছিল না।
দুটো সার্কিটের মধ্যে ডিফারেন্স শুধু ওইটুকু জায়গায়, এখানে একটা এক্সট্রা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স স্মল r2 অ্যাডিশন করা হয়েছে, একটা এক্সট্রা স্মল r2 আমরা এখানে ইনকর্পোরেট করেছি। ঠিক আছে, তাহলে কি ডিফারেন্স হবে? Z1/Z2 = Z3/Z4 হচ্ছে। আর আরেকটা দেখো, R1 মানে C1 এর সঙ্গে একটা স্মল r1 আমরা নিয়ে এসেছি, ওইটাকে আমরা বলেছি আননোন, আর ক্যাপিটাল R1 একটা রেজিস্ট্যান্স আমরা ওই ব্রাঞ্চে রেখে দিয়েছি। ঠিক আছে, এই দুটো হচ্ছে ফাইনাল মানে আলটিমেট চেঞ্জ। এখানে যেটা করা হয়েছে, C1 স্মল r1 এসছে, আর R1টা এমনিতে রয়েছে, আর এখানে C2 R2 এর সাথে আরেকটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আমি খালি অ্যাড করেছি। তাহলে এক্ষেত্রে তুমি যদি বার করতে চাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ R1, দেখো মডিফাইড ডিসটিউটিভ ব্রিজের ক্ষেত্রে যে R1 এর ভ্যালুটা বেরোচ্ছে, স্মল r1 এর যে ভ্যালুটা, এখানে আমাদের স্মল r1টা বার করতে হবে। স্মল r1 এর যে ভ্যালুটা বেরোচ্ছে দ্যাট ইজ মাই আননোন রেজিস্ট্যান্স। এইখান থেকে দেখো আমি ক্যাপিটাল R1টা যদিও বার করেছি, এটা ভুল করেছি, এটা অ্যাকচুয়ালি স্মল r1টা বার করলে ঠিক হতো। স্মল r1 ইজ ইকুয়াল টু কিছুই নয় R3/R4 R2 প্লাস স্মল r2 মাইনাস r1। ঠিক আছে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ মাই স্মল r1। ঠিক আছে, কারণ স্মল r1টা আমার এখানে ডিটারমাইন করার প্যারামিটার, আর C1টা দেখো বেরিয়েছে C2 × R4/R3। ঠিক আছে, সো দিস ইজ দি মডিফাইড ডিসটিউটিভ ব্রিজ। এই দুটো ব্রিজের ক্ষেত্রেই আমরা যে প্যারামিটারটা বার করি সেটাকে বলা হয় ডি ফ্যাক্টর, অথবা কি বলতে পারি, ডি ফ্যাক্টরের পুরো কথা কি? ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর অথবা ডি ফ্যাক্টর। ঠিক আছে, তো ডি ফ্যাক্টরটা কত হবে কার জানা আছে? ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর কাকে বলে? ট্যান ডেল্টা। ট্যান ডেল্টাকে আমরা কি করে লিখতে পারি? ওমেগা R1 C1 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর এইভাবে আমরা বার করতে পারি, ওমেগা R1 C1। এই সার্কিটটার জন্য দেখো, যদি তোমাকে ট্যান ডেল্টা বার করতে বলে, ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর ডি অথবা ট্যান ডেল্টা, দিস ইজ 0। এর ক্ষেত্রে 0 হচ্ছে ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টরের ভ্যালু। এখানে ডাইইলেকট্রিক ডিসিপেশনের যে ফ্যাক্টরটার ভ্যালু বেরোচ্ছে, দিস ইজ কামিং আউট টু বি 0। ঠিক আছে, এখানে দেখো 0 ট্যান ডেল্টার ভ্যালুটা আসছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্স। একটা দিয়ে আমি ডাইইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর মাপতে পারলাম মডিফাইড ডিসটিউটিভ ব্রিজে, আর ডিসটিউটিভ ব্রিজে আমি ওটা মাপতে পারলাম না। ঠিক আছে, এইখানে একটা নোট লেখো, লেখো modified distortive bridge is used to estimate the capacitance and dielectric dissipation factor অথবা D factor বলুন আরেকবার। আবার বলছি, modified distortive bridge is used to estimate the capacitance and D factor of pure as well as impure capacitor. Pure as well as impure capacitor মানে এই যে ডিসটিউটিভ ব্রিজটা রয়েছে, এখান থেকে আমরা পিওর and impure ক্যাপাসিটর, বোথ ক্যাপাসিটরের আমরা ডি ফ্যাক্টর মাপতে পারি। ঠিক আছে, whereas তাহলে ক্যাপাসিটেন্স প্লাস ডি ফ্যাক্টর অফ পিওর এন্ড ইমপিওর, আর এর ক্ষেত্রে কি হচ্ছে ক্যাপাসিটেন্স
plus d factor of only pure capacitor, d factor of only pure capacitor. d/d বীজটাকে শুধু আমি পিওর ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স মেজারমেন্টের পারপাসে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমার কাছে মডিফাইড d/d বীজ। তার মানে আমি যদি এখানে সামারি শিটটা চলে আসি, তাহলে মডিফাইড যে ফর্মটা আছে, মডিফাইড d/d ব্রিজ, এখানে কি হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে R1 C1 unknown in series with another resistance R1। ঠিক আছে, এখানে আরো একটা রেজিস্ট্যান্স আছে R1। এক্ষেত্রে কি হচ্ছে, C2 and small r2 variable and in series with capital R2, আর এইটা R3 এটা R4 যেরকম ছিল সেরকমই আছে। ঠিক আছে, সো দিস ইজ দি ডিফারেন্স। তাহলে এখানে একটা কোশ্চেন আমি তোমাদের জিজ্ঞেস করছি, এই কোশ্চেনটার অ্যান্সার করার চেষ্টা করো দেখি। এখানে কোশ্চেনটা আমি দিচ্ছি, বলছে which one of the following is used to measure quality of capacitance? Which one of the বলছি which one of the following is used to measure the quality of capacitance? আগে অপশন গুলো শোনো, তারপর অ্যান্সার করো। Quality of capacitance, the options are Q factor, দু নম্বর D factor, তিন নম্বর E factor, চার নম্বর F factor। কোনটা হবে অপশন, কোনটা হবে অ্যান্সার বলো। E factor is the correct option। এখান থেকে আমরা Q factor থেকে আমরা ইন্ডাকটেন্স এর কোয়ালিটি মাপছি, আর এটা থেকে আমরা ক্যাপাসিটেন্স এর কোয়ালিটি মাপছি। ঠিক আছে, নেক্সট বলছে which of the following method is used to measure capacitance? এর একটা কোশ্চেন দিয়েছি, which of the following method is used to measure capacitance? The options are number 1 d/d, দু নম্বর modified d/d, তিন নম্বর sharing bridge, চার নম্বর all of the above। কোনটা অ্যান্সার হবে? All of the Option above. B, sir. Option B, all of the above is the correct option। All of the above is the correct। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে what is the expression for D factor? What is the expression for D factor in an underground cable?
D factor for an UG cable. ঠিক আছে, তা প্রথম কথা হচ্ছে দেখো আমাকে একটা জিনিস বুঝতে হবে যে ডি ফ্যাক্টর মানেটা কি। যদি একটা ক্যাপাসিটর পিওর হয় তার মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকে? বলো, পিওর ক্যাপাসিটরে কোনো রেজিস্ট্যান্স থাকে? না বলতে এতক্ষণ সময় লাগছে কেন? ঠিক আছে, ইমপিওর ক্যাপাসিটরে থাকবে তো রেজিস্ট্যান্স? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার আমাকে বলো যে এর অ্যাক্রসে যদি আমি টোটাল ভোল্টেজ ড্রপটা মাপতে চাই, এইখানে একটা ভোল্টেজ থাকবে ভিসি, এইখানে একটা ভোল্টেজ থাকবে ভিআর, টোটাল অ্যাক্রসে একটা ভোল্টেজ থাকবে ভি, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে সে আই। তাহলে আমাকে বলো যে আমি কিভাবে প্লট করবো এর ফেজার ডায়াগ্রামটা। ধরো আমি আইটাকে রেফারেন্স ধরলাম, দিস ইজ আই। তাহলে বলো ভিআরটা কোন দিকে থাকবে? আই বরাবর থাকবে। আই বরাবর ভিআর থাকবে। ভিসিটা কোন দিকে থাকবে? স্যার 90 ডিগ্রি নিচে থাকবে। 90 ডিগ্রি নিচে হবে। তাহলে এই দুজনকে অ্যাড করলে কি পাবো? ভি পাবো স্যার। ভি পেলাম। ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেলকে কি বলে? স্যার cos phi মানে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল স্যার। যে রিমেইনিং অ্যাঙ্গেলটা পড়ে আছে এটাকে কি বলে? ডেল্টা। ডেল্টা ডেল্টা অথবা ডেল্টা। এইটা অথবা লস অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখে বলতে পারবে ট্যান ডেল্টা কত হবে? লম্ব বাই ভূমি, লম্ব কত? স্যার ভিআর বাই ভিসি। ভিসি, ভিআর বাই ভিসি, এইটাকেই আমরা বলছি ডাইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর অথবা ক্যাপিটাল ভি। ভিআর মানে কত লিখতে পারবো? ধরো এর রেজিস্ট্যান্স হচ্ছে আর, এর ক্যাপাসিটেন্স হচ্ছে সি, ভিআর কত লিখতে পারবো? আই আর। আই ইন্টু আর। আর ভিসি কত লিখতে পারবো? আই ইনটু এক্সি। আই ইন্টু এক্সি। তার মানে এখান থেকে কত বেরিয়ে যাচ্ছে? আর বাই এক্স। আর বাই এক্সি অথবা আর বাই অথবা আর ওমেগা সি, লেগে যাচ্ছে তো? তার মানে ক্যাপাসিটারটা যদি ক্যাপাসিটারের লসের যে কম্পোনেন্টটা আছে সেটা যদি আমি সিরিজে শো করি, রেজিস্ট্যান্সের যে কম্পোনেন্টটা আছে সেটা যদি আমি সিরিজে শো করি, তাহলে সেটা কি হচ্ছে? আর ওমেগা সি হচ্ছে, তাই তো? কিন্তু এটা কেবিলের ক্ষেত্রে কি হয়? কে বলতে পারবে? এটা একটা কেবিল, এইখানে আছে কন্ডাক্টর, এইটা আছে গ্রাউন্ডেড। ক্যাপাসিটেন্সটা কার সাথে কার হবে? ধরো এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই যে কন্ডাক্টরটা আছে, এই কন্ডাক্টরটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে এইভাবে শো করতে পারি তো? এই পুরো কন্ডাক্টর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে এইভাবে শো করতে পারি তো? আর ক্যাপাসিটেন্সটা ফর্ম হয়েছে কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফর্ম হয়েছে তো? তার মানে এটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আছে তো? ভালো করে দেখো। আর এইদিকে যে কন্ডাক্টরটা রয়েছে সেটা আলটিমেটলি কোন একটা লোড রেজিস্ট্যান্স আরএল দিয়ে গ্রাউন্ড হয়েছে ফর এক্সাম্পল, এটা একটা লোড রেজিস্ট্যান্স আরএল দিয়ে গ্রাউন্ড হয়েছে ফর এক্সাম্পল। তাহলে এক্ষেত্রে রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিটেন্সটা কিভাবে আছে?
এতক্ষণ সময় লাগছে না, প্যারালালে আছে। প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তার মানে ইন দ্য কেস অফ ইউজি কেবল, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটার সঙ্গে ক্যাপাসিটেন্সটা প্যারালালে আছে। যদি প্যারালালে থাকে তার করসপন্ডিং তুমি ট্যান্ডেলটা বার করো, কত হচ্ছে বলো। এইটা হচ্ছে কত আর, এটা হচ্ছে সি, এইখানে ভোল্টেজ আছে কত ভি, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কত আইসি, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে কত আইআর। তাহলে রেফারেন্স হিসেবে কাকে ধরবো, ভি কে ধরলাম। আইআর কোন দিকে থাকবে, অ্যালং ভি থাকবে। আইসি কোন দিকে থাকবে বলো, 90 ডিগ্রি উপরে স্যার। 90 ডিগ্রি উপরের দিকে থাকবে, কারেক্ট। এই দুজনের সামারি করলে কি পাবো, আই পাবো স্যার। আই পাবো। এইটা হচ্ছে ফাই, এইটা হচ্ছে ডেল্টা। তাহলে ট্যান ডেল্টা কত হবে, আইসি বাই আইআর। ঠিক করে বলো। না সরি স্যার, আইআর বাই আইসি, আইআর বাই আইসি। আইআর বাই আইসি, তার মানে এখানে কত হচ্ছে, আইআর কে কত লিখতে পারবো, ক্যাপিটাল ভি বাই আর। ভি বাই আর, আর ক্যাপিটাল মানে স্যার এফসি বাই আর হবে আলটিমেটলি। তার মানে 1 বাই, হ্যাঁ এক্সি বাই আর হবে, কারেক্ট। তাহলে কত হচ্ছে এক্সি বাই আর, মানে 1 বাই ওমেগা সি আর। তার মানে 1 বাই ওমেগা সি আর হচ্ছে, ঠিক আছে। তার মানে ডাইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর ইন দ্য কেস অফ ইউজি কেবল ইজ P is equal to 1 by omega CR। কেন হলো, কারণ ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্সটা প্যারালালে আছে। মনে থাকে জানো এই জিনিসটা। ওমেগা আর সি করে দেবে না কিন্তু ভুল করেও। সিরিজ এটা হচ্ছে ইমপিওর ক্যাপাসিটরের জন্য, আর এটা হচ্ছে কেবিলের জন্য। ইউজি কেবিলে ডাইলেকট্রিক ডিসিপেশন ফ্যাক্টর ইজ 1 by omega CR, নট ওমেগা CR। ঠান্ডা মাথায় খুব ভালো করে মনে রাখবে বিষয়টা কি বললাম, এটা সবাই লিখো। এইটা হচ্ছে ইমপিওর ক্যাপাসিটর। এইটা যেটা তৈরি করলাম, দিস ইজ ইউজি কেবল। দিস ইজ ইউজি কেবল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে লাস্ট যেটা পড়ে রয়েছে এটা হচ্ছে শেরিং ব্রিজ আর কোয়েন ব্রিজ। শেরিং ব্রিজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বাঁদিকে ফরমেশনটা চলছে। শেরিং ব্রিজের ক্ষেত্রে দেখো কি হলো, ক্যাপাসিটেন্স মাপছি, তার মানে এইদিকে R1 আর C1 থাকবে, এইখানে পড়ে রয়েছে হচ্ছে C2, এইখানে পড়ে রয়েছে হচ্ছে R3, এইখানে পড়ে রয়েছে হচ্ছে R4 আর C4। এটাকে কার মতো দেখতে, কার খুব কাছাকাছি দেখতে, কোন সার্কিটের কাছাকাছি দেখতে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ। ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজের কাছাকাছি। ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজে যে C2 ব্রাঞ্চটা ছিল, সেখানে C2 না থেকে ছিল একটা R2, এইখানে আছে C2, ঠিক আছে। আর R1 C1 তো হবেই, কারণ আননোনটা তো R1 C1ই থাকবে, আমাকে ক্যাপাসিটেন্স বার করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে তুমি যদি বার করো তাহলে দেখো R1 এর ভ্যালু কত আসছে, R3 ইন্টু C4 বাই C2, এটা মনে রাখতে হবে। আর C1 এর ভ্যালুটা কত আসছে, R4 বাই R3 ইন্টু C2, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমার কাছে দুটো প্যারামিটার। ট্যান্ডেলটা কত হচ্ছে, ওমেগা R1 C1, মানে এত বেরিয়ে আসছে, ওমেগা R4 C4 বেরোচ্ছে, অথবা ওমেগা R1 C1 এইভাবে বার করতে পারবো, ঠিক আছে। তাহলে যদি আমি সামারি শিটটা ফেরত যাই, সামারি শিটে আর জায়গা নাই, ঠিক আছে। তাহলে এখানে আমাকে একটা ডুপ্লিকেট শিট তৈরি করতে হবে, ডুপ্লিকেট।
ডুপ্লিকেট সিট আমাকে একটা তৈরি করতে হবে, তাই দেখো। তাহলে আমি যদি এইটাকে হাঁটিয়ে দিই, এইটাকেও হাঁটিয়ে দিই, এইটাকে যদি রেখে দিই, আর এইটাকেও ধরো হাঁটিয়ে দিলাম, কারণ এইটাই আমার কাছে দরকার, তাই না? তাহলে এইবার আমাকে বলো, না এত সুন্দর যখন করে করছি, কন্ট্রোল জেড 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 জেড, আচ্ছা ঠিক আছে, এটাই ঠিক আছে, এইটা এইটা, হ্যাঁ এইটা ঠিক আছে, থাক। তাহলে আমি মাঝের দুটোকে সরিয়ে দিচ্ছি, এই দুটোকে খালি সরিয়ে দিচ্ছি, আর এইটাকে আমি তুলে দিলাম একটু, এইটাকে আমি তুলে দিলাম একটু, এবার আমার জায়গাটা একটু চলে এলো, একটু চালিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার বলো, এইবার বলো আমি শেয়ারিং ব্রিজ সম্বন্ধে কি লিখতে পারি? এটা সেম আছে। আচ্ছা এখানে কি হয়ে গেছে, জেড টুর জায়গায় সি2 চলে এসছে, জেড থ্রির জায়গায় কি আছে, আর3 আছে, আর এর ক্ষেত্রে কি হয়ে গেছে, R4 C4, দুটোই ভ্যারিয়েবলটা কোনটা, ভ্যারিয়েবলটা কোনটা, ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল কিছু ছিল, ভ্যারিয়েবল হচ্ছে এইটাই, তাই না? R4 C4 হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড ইন প্যারালাল। প্রত্যেকটা ব্রিজের মধ্যে একটা আননোন ব্রাঞ্চ থাকবে, একটা ভ্যারিয়েবল ব্রাঞ্চ থাকবে, আর দুটো ফিক্সড ব্রাঞ্চ থাকবে, ঠিক আছে? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটাই আমাদের খালি খেয়াল রাখার বিষয় আছে। তো দিস ইজ মাই শেয়ারিং ব্রিজ। শেয়ারিং ব্রিজ সম্বন্ধে বেশ কিছু পয়েন্ট আছে, নোট করো। শেয়ারিং ব্রিজের অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে, আশা করি লেখা আছে মনে হচ্ছে, দেখছি একবার যদি লেখা থাকে তো সুবিধা হবে, নাহলে আবার লিখতে হবে। আচ্ছা শেয়ারিং ব্রিজ সম্বন্ধে অনেক অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন গুলো লিখতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশন লেখো, তাহলে কি কি অ্যাপ্লিকেশন হবে? 1 নম্বর, প্রথমত কি কি মাপতে পারবো? আননোন ক্যাপাসিটেন্স, তাই তো, আননোন ক্যাপাসিটেন্স মাপতে পারবো। 2 নম্বর আর কি মাপতে পারবো? থিকনেস অফ দ্য ডাইইলেকট্রিক শিট মাপা যাবে, থিকনেস অফ ডাইইলেকট্রিক শিট, সেইটা মাপতে পারবো, ঠিক আছে? সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি, তাই না? ডি হচ্ছে ডিস্টেন্স অফ সেপারেশন, ক্রস সেকশনাল এরিয়া, আর এপসাইলন জানা থাকলে সিটা বার করে নিলে ডেপথটা বার করতে পারবো। 3 নম্বর পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক শিট, এই আমার যাওয়ার দরকার আছে, একা পারবে তো? আমার আর 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, ঠিক আছে যাও চলে যাও, আচ্ছা ঠিক আছে। পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক শিট, পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক শিট, পারমিটিভিটি অফ ডাইইলেকট্রিক শিট আমরা এখান থেকে মাপতে পারবো কিভাবে? ধরো সি জানা আছে, এ জানা আছে, ডি আছে, তার মানে এপসাইলন বার করা যাবে। 4th পয়েন্ট লেখো, ক্যাপাসিটেন্স অফ ইউজি কেবল, ক্যাপাসিটেন্স অফ ইউজি কেবল, এটা আমরা মাপতে পারছি। 5 নাম্বার লেখো, মেজারমেন্ট অফ লসি পাওয়ার ফ্যাক্টর, লসি পাওয়ার ফ্যাক্টর আমরা মাপতে পারছি। 6 নম্বর লেখো, থিকনেস অফ ইনসুলেটর, থিকনেস অফ
insulator used in power system applications, সেইগুলোকে আমরা এখান থেকে মাপতে পারছি। আর thickness of bushings of transformer, thickness of transformer bushings, সেটাকে আমরা মাপতে পারছি। ঠিক আছে, তো এইগুলো আমরা এই শেয়ারিং ব্রিজের অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছি, এগুলো আমরা মাপতে পারবো। লাস্ট হচ্ছে দেখো ওয়েন রবিনসন ব্রিজ। ওয়েন রবিনসন ব্রিজের মধ্যে যে কাণ্ডটা করা আছে সেটা হচ্ছে এইখানে দেখো ফ্রিকোয়েন্সি মাপবো আমরা। ঠিক আছে, ওয়েন রবিনসন ব্রিজের মধ্যে মেন যে পারপাসটা সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি। তো মেজারমেন্ট অফ ফ্রিকোয়েন্সি যদি মাপতে হয় তাহলে এখানে আমার কাছে দেখো ভ্যারিয়েবল প্যারামিটার অনেক কিছু আছে। ঠিক আছে, তোমার আননোন R1 C1 সেই দুটোকেই আমি ভ্যারিয়েবল নিয়েছি, R2 C2 নোন সেগুলোকেও আমি ভ্যারিয়েবল নিয়েছি, আর এখানে R3 R4 এই দুটোকেও আমি ফিক্সড প্যারামিটার নিয়েছি, যে সেম আগের একই রকম ভাবে ওই R1 R2 R3 R4 ওগুলোকে ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, মানে রিয়েল আর ইমাজিনারি পার্ট ইকুয়েট করে ওমেগার ভ্যালু বার করেছি আর C1 এর ভ্যালু বার করেছি, R1 C1 আর ওমেগার ভ্যালু বার করেছি। ঠিক আছে, এখানে মনে রাখবে যেহেতু ফ্রিকোয়েন্সি মাপছি, তো ফ্রিকোয়েন্সি মাপার জন্য এই R1 C1 যেটা আননোন সেটাকেও আমাকে ভ্যারিয়েবল নিতে হয়েছে। ঠিক আছে, কারণ এই সোর্সের ফ্রিকোয়েন্সি মাপবো, তাহলে সোর্সের ফ্রিকোয়েন্সি যদি ভ্যারি করে বা সোর্সের বিভিন্ন, আমি তো চাইবো একটা ব্রিজ দিয়ে অনেকগুলো সোর্সের ফ্রিকোয়েন্সি মাপা যায়, অনেকগুলো ফ্রিকোয়েন্সি মাপি, তো সেই জন্য আমাদের এই R1 C1টাকে ভ্যারিয়েবল নেওয়া হয়েছে। ঠিক আছে, সো দিস ইজ দি আন্ডারস্ট্যান্ডিং অফ দি ওয়েন রবিনসন ব্রিজ। ঠিক আছে, এরও বেশ কিছু অ্যাপ্লিকেশনস আছে, দেখা যায় অ্যাপ্লিকেশনস গুলো কি কি আছে। লেখো অ্যাপ্লিকেশনস। এক নম্বর লেখো, it is used to measure unknown frequency, frequency measurement purpose, দাঁড়াও তো 1 মিনিট আসছি, 1 মিনিট দাঁড়াও আসছি। এই তুই ঘরে যা, যা ঘরে ভিতরে যা, যা। ও রাস্তায় বেরিয়ে যাচ্ছে, ওকে একটু ঘরে নিয়ে যাও। রাস্তার ধার দিয়ে বাস গাড়ি চলাচল করে, তো সেটা বোঝে না কিছু, পক করে বেরিয়ে চলে আসে। So it is used for frequency measurement. ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের জন্য আমরা এটাকে ইউজ করছি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লেখো unknown capacitance measurement, unknown capacitance measurement। 3 নম্বর লেখো it is used as frequency determining element in audio frequency signal, frequency determining element in audio frequency signal and at high frequency
frequency. 4 নম্বর লেখো, it is used as frequency determining element in harmonic distortion analyzer. Frequency determining element in harmonic distortion analyzer. ঠিক আছে, হারমোনিক ডিস্টরশন অ্যানালাইজারে ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের পারপাসে এটাকে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, 4 নম্বর লাস্ট হচ্ছে নচ ফিল্টার ইউজ করা হচ্ছে। ফ্রিকোয়েন্সি ডিটারমাইনিং এলিমেন্ট ইন নচ ফিল্টার, এই সমস্ত জায়গাতে আমরা ওয়াইন রবিনসন ব্রিজটাকে ইউজ করছি। এখানে আরেকটা জিনিস পয়েন্ট নোট করার আছে, বলছে যে দিস ব্রিজ ইজ মোর সেন্সিটিভ টু হারমোনিক্স। এনি হারমোনিক ইজ প্রেজেন্ট ইন দ্য ইনপুট সাপ্লাই, ব্রিজ মে নট লিড টু নাল ব্যালেন্স। মানে যদি কোনো রকম হারমোনিক কম্পোনেন্ট সার্কিটের মধ্যে প্রেজেন্ট থাকে, তাহলে এই সার্কিটের যে ব্রিজটা আছে এই ব্রিজটা ব্যালেন্সে যাবে না। ঠিক আছে, to eliminate the harmonics, a low pass filter is connected in series with the detector. এই যে লো পাস ফিল্টারটা দেখানো আছে, এটা হচ্ছে লো পাস ফিল্টার। ঠিক আছে, হারমোনিক্স এর এফেক্টটাকে রিডিউস করার জন্য ডিটেক্টরের সাথে একটা লো পাস ফিল্টার সিরিজে কানেকশন করা রয়েছে। ঠিক আছে, তার মানে হারমোনিক ডিটেকশনের জন্য আমরা এই সার্কিটটাকে ইউজ করতে পারি, আর হারমোনিক্স এর এফেক্টটা রিডিউস করার জন্য বা এলিমিনেট করার জন্য আমরা লো পাস ফিল্টার একটা ইউজ করতে পারি ইন সিরিজ উইথ দা ডিটেক্টর। ঠিক আছে, নেক্সট একটা পয়েন্ট লেখো, বলছে যে প্রত্যেকটা যে লিড আছে, এই একটা লিড, এই একটা লিড, এই একটা লিড, এই একটা লিড, প্রত্যেকটা লিডের সাথে আর্থের একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়। ঠিক আছে, দিস আর্থ ক্যাপাসিটেন্স এফেক্টস দ্য অ্যাকচুয়াল ক্যাপাসিটেন্স। আর্থ ক্যাপাসিটেন্স কোথা থেকে তৈরি হচ্ছে? এইখান দিয়ে তৈরি হচ্ছে। এটা গ্রাউন্ডের সঙ্গে একটা ক্যাপাসিটেন্স তৈরি করছে, এইটা একটা গ্রাউন্ডের সাথে ক্যাপাসিটেন্স তৈরি করছে, এটা একটা গ্রাউন্ডের সাথে ক্যাপাসিটেন্স তৈরি করছে। বলছে আর্থ ক্যাপাসিটেন্স যেগুলো তৈরি হয় সেইগুলো, ঠিক আছে, affects the actual capacitance. To eliminate the earth capacitance effect, Wagner device is used. To eliminate the earth capacitance effect, Wagner device is used. Wagner device is used. Wagner device কে ব্যবহার করা হচ্ছে। বলছে দেখো, in all AC bridges, at every junction of the bridge to the ground, a capacitance is formed, which is known as earth capacitance, which will affect the actual capacitance of the bridge. To eliminate this effect of node or earth capacitance, Wagner earthing device is used. ঠিক আছে, এই Wagner earthing ডিভাইসটা অ্যাকচুয়ালি কি দেখো, বলছে is used. বলছে these are basically wire wound resistors. ঠিক আছে, all wire wound resistors exhibits the inductive properties when we are using at the higher frequency in the order of several kilohertz or megahertz frequency. ঠিক আছে, তো
ওয়্যারউন্ড রেজিস্টার যেটা আছে সেই ওয়্যারউন্ড রেজিস্টারটা ইউজ করা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সিতে টু এলিমিনেট দ্য এফেক্ট অফ রেসিডুয়াল ইন্ডাকটেন্স। মানে আর্থ ক্যাপাসিটেন্সের জন্য আমরা ওয়াগনার ডিভাইস ইউজ করছি, আর ওয়্যারউন্ড রেজিস্টার ইউজ করা হচ্ছে টু এলিমিনেট দ্য রেসিডুয়াল ইন্ডাকটেন্স এফেক্ট। ঠিক আছে, রেসিডুয়াল ইন্ডাকটেন্স দূর করতে রেসিডুয়াল ইন্ডাকটেন্স রিমুভ করতে আমরা ব্যবহার করছি ওয়্যারউন্ড রেজিস্টার। বলছে bifilar winding is used which can produce a flux equal in magnitude and opposite in direction to that of the flux produced in the wire-wound register. ঠিক আছে, ওই সেপারেট একটা বাইফিলার ওয়াইন্ডিং ইউজ করা হয় যেটার থ্রু দিয়ে ওয়্যারউন্ড রেজিস্টারের যে ফ্লাক্সটা তৈরি হয় তাকে আমরা দূর করতে পারি। ঠিক আছে, তো bifilar winding is used, লিখে রাখো, bifilar winding is used to nullify the flux produced in residual in wire-wound register, in wire-wound register. Yes, so this is for the White Robinson bridge. ঠিক আছে, এইগুলো আমাকে মনে রাখতে হবে যে যেখানে যেখানে আর্থ ক্যাপাসিটেন্স থাকবে এটা দূর করতে গেলে ওয়াগনার ডিভাইস ইউজ করতে হবে, যেখানে যেখানে রেসিডুয়াল ইন্ডাকটেন্স থাকবে তাকে দূর করতে গেলে ওয়্যারউন্ড রেজিস্টার ইউজ করতে হবে। ওয়্যারউন্ড রেজিস্টারের এক্সেস যে ম্যাগনেটিক যে ফ্লাক্স তৈরি করবে তাকে রিমুভ করার জন্য বাইফিলার ওয়াইন্ডিং গুলো একটা সেপারেট ওয়াইন্ডিং ইউজ করতে হবে। ঠিক আছে, তো দিস আর সাম অফ দা কোশ্চেন্স। ঠিক আছে, এবার এখানে আমি অনেক প্রবলেম দিয়েছি, তোমরা এগুলো বাড়িতে ট্রাই করবে। ওই Z1 Z2 Z3 Z4 আগের দিন তোমাদের আমি একটা প্রবলেম করেছিলাম, সব কটা একই প্রবলেম, একই তোমার কনসেপ্টের উপর ভিত্তি করে সব প্রবলেম গুলো দেওয়া আছে। টোটাল 3টে সেটের প্রবলেম আছে, জাস্ট পুট দ্য ভ্যালু এন্ড গেট দ্য অ্যান্সার করলেই হবে। ঠিক আছে, তোমরা যে কোনো একটা অঙ্ক যদি করো, একটা প্রবলেম সেট 1 নিয়ে নিলাম, প্রবলেম নাম্বার 1টা নিয়ে নিচ্ছি, এইটাকেই তোমরা করার চেষ্টা করো, দেখো তো করতে পারো কিনা। একটা প্রবলেম করলেই হবে। দেখো RX আর LX বার করতে বলেছে, এটা কোন ধরনের ফিগার বলো তো, কে বলতে পারে? এটা কি সার্কিট? হ্যালো, So inductance capacitance, Maxwell inductance capacitance bridge. ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স। আমি যদি নামটা নাও জানি তাতে আমার কিছু যায় আসবে না। কিরকম হবে? আমি জানি Z1 বাই Z2 আর Z1 Z4 ইজ ইকুয়াল টু Z2 Z3, কারণ আমাকে ফিগারটা দিয়ে দিয়েছে। তাহলে RX প্লাস J ওমেগা LX, Z4 সমান সমান কত হবে বলো? এই যে Z1 Z2 Z3 Z4, তাই তো? এটাই তো। তাহলে Z4 কত হবে বলো? Z4 হচ্ছে তোমার 400 in parallel with 1 by J omega কত? 0.05, তাই তো? Z2 কত আছে? 750। Z3 কত আছে? 2000, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এইরকম। ডাইরেক্ট বসালে সুবিধা হয়, 8টা তো আমি বার করতেই পারবো। কত কত হবে? 8 2 ইন্টু
R3/R4, তাই তো? বলো R2 কত আছে? R2 কত আছে? 750। R3 কত আছে? 2000। R4 কত আছে? 4000। 4,000। তাহলে কত হচ্ছে? 750 অর্ধেক, 300, 375. 375. 375 ওহম। বাদ বাকি আর কিছু করার দরকারই নেই, দেখো এটাই অ্যান্সার। একটা এটা থেকেই বেরিয়ে যাচ্ছে। এরা এরকম ভাবেই কোশ্চেন গুলো দেবে। তুমি যদি মানে স্যার খালি তাহলে সার্কিট গুলোতে, মানে স্যার তাহলে সার্কিট গুলোতে ওই Z1, মানে ওই Z1 Z2 Z3 Z4 করেই ওভাবে করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। হ্যাঁ ওরকম ভাবে করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু এতটা খাটাখাটনি কেন করবো? আমি তো R1টা মুখস্থ করে রেখেছি। R1টা আমার কাছে কত? R2 R3/R4। ইন্টু R3/R4। হ্যাঁ, তখন আমার এটা প্রথমে বেরিয়ে যাচ্ছে। যদি এটাতে না মেলে, ঠিক আছে, তখন আমাকে বার করতে হবে L1টা। L1 ইজ ইকুয়াল টু কত হবে বলো? R2 R3 R3 C4. দেখো তো এরকম ছিল কিনা। এইখানে তোমার ওই শর্ট টার্মটা কাজে লাগছে, যে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সের মধ্যে ফারাকটা কি ছিল। ইন্ডাকটেন্স ব্রিজের ক্ষেত্রে এরকম ছিল, L1 ইজ ইকুয়াল টু L2 ইন্টু R3/R4, দিস ইজ ফর দি ইন্ডাকটেন্স ব্রিজ। আর এইটা ছিল হচ্ছে R2 R3 C4, এটাই আই থিঙ্ক ছিল হচ্ছে তোমার বড় ভাই সকল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজের জন্য, তাই না? হ্যাঁ, R2 R3 C4। তাহলে এবার তুমি চেক করো, R2 কত আছে? 750। R3 কত আছে? 2000। C4 কত আছে? 0.05। 0.05 ইন্টু 10⁻⁻6, তার মানে কত হচ্ছে দেখো? দুটো শূন্য, একটা শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য কাটলো। আবার এখানে তলায় দুটো শূন্য চলে এলো, তাই তো? 10⁻³ হলো। আচ্ছা, তার মানে এখানে কত লিখতে পারবো? 75 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 100। তাহলে 5 দুগুণে 10, তার মানে একটা শূন্য কেটে গেল। তাহলে 75, কিছু ভুল করছি? ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁻1 চলে আসছে তো 7.5 মিলি হেনরি হচ্ছে ধরে। না স্যার, ওই 2000-এর 3টে আর 750-এর একটা, 4 -2 হবে ইন্টু দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, 2 হবে, কারেক্ট কারেক্ট। এটা তো তোর, হ্যাঁ ঠিক 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 ঠিক, এটা 3 আর 1 4টে হচ্ছে না, তাহলে এটা 2 হবে। 2 হবে, এই মিস্টেক কিন্তু হতে পারে। 2 হবে, তার মানে 75 মিলি হেনরি, ঠিক আছে। তো এইটা আমাদের কিন্তু খেয়াল রাখতেই হবে। অ্যাটলিস্ট এই R1 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R3/R4, এটা তোমার মনে রাখতেই হবে ভাই। আর যদি এটা মনে থাকে তো তুমি জিতে গেলে, অঙ্কটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর যদি মনে না থাকে, হয়ে গেল, প্রতি বাটি সব গুটিয়ে ক্যালকুলেশন করতে বসো, বার করো। হবে না যে তা নয়, কিন্তু অনেকটা সময় চলে যাবে। আর এই অবজেক্টিভ কোশ্চেন গুলোতে অত সময় পাবে না তুমি, ঠিক আছে? তো তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করবে। তোমাদের প্র্যাকটিস সেটও দিয়ে দেওয়া হবে, এখানে অনেক প্রবলেম দেওয়া আছে, বাকিগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এইটা হয়ে গেল আমাদের এসি ব্রিজের কমপ্লিট ক্লাস, ঠিক আছে? তাহলে লাস্ট ব্রিজটা ছিল আমাদের কাছে হচ্ছে ওয়েন রবিনসন ব্রিজ। ওয়েন রবিনসন ব্রিজ, তার যদি সামারিটা লিখতে হয় কি লিখবো? দাদু ভাই নেই, দাঁড়াও যাচ্ছি। দাঁড়া 1 মিনিট আসছি। তাহলে ওয়েন রবিনসন ব্রিজটা দেখো কি হলো।
ঠিক আছে, আজকে আজকে পরের দিন আসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তাহলে ওয়াইন রবিনসন ব্রিজটাকে বলো কি লিখবো? Z1, আচ্ছা এইখানে তো এই দুটো তো সেম ছিল না, R3 R4 লাস্টের দুটো সেম ছিল না, R3, হ্যাঁ R3 R4 এটা তো ঠিক ছিল, R3 R4 ছিল। প্রথমটা কি ছিল? দুটোই প্যারালাল ছিল আর ভ্যারিয়েবল ছিল। R1 সরি R1 আর C1 unknown and parallel, এটা ছিল তাই তো? আচ্ছা এটা কি ছিল? R2 C2 known এবং ভ্যারিয়েবল, সরি ভ্যারিয়েবল অ্যান্ড সিরিজ। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? দেখো ভাই সব, এইটা হলো আমাদের প্রবলেম, এটা হলো আমাদের ক্লাস। আচ্ছা এবার এখানে তোমরা যে অবজেক্টিভ কোশ্চেন গুলো করবে, ঠিক আছে, সেইগুলো তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। 25টা মতো কোশ্চেন আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা সবাই করবে, ঠিক আছে। ওই সেম একই ধরনের বেশ কিছু প্রবলেম দিয়ে করা হয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখলেই করতে পারবে। আজকে যখনই করবে দেখবে আজকে সলিউশন করবে, এখনই সলিউশন করবে, এবার সব কোশ্চেন করতে পারবে। এই পর্যন্ত রাখলাম, বুঝতে পারলে তো? বলো ভাই বলো, হ্যাঁ স্যার। কোনো জিজ্ঞাসা?